and welcome everyone to Sales Point. It is Friday night এবং Friday night আমি শানুর এবং আমার সাথে সাজ্জাদ. We are both here on most occasions. আজকে the show was touch and go কারণ সাজ্জাদ had a bit of an emergency, but thankfully সে ঠিক 12টায় আসছে and then inform করতে পারছে যে we can do a show. So I'm like, all right, fine, let's do this. And আমরা চলে আসলাম রাত 12:30. I was actually planning on having my dinner, so আমি ডিনার করতে করতে for the first few minutes আর কি শোয়ে I'll eat, and I'll eat well today কারণ let's face it, South Africa are doing well in the test match. Simon Harmer, thank you Brexit কারণ নাইলে আমরা সাইমন হার্মারকে আবার ফেরত পাইতাম না. সাজ্জাদ, how do you like মানে হার্মারের বোলিং নিয়ে একটু বলো না প্লিজ ব্রো. সাইমন হার্বার খুব ভালো বোলিং করছে আজকে. মানে তুমি যেটা বললা যে ওর তো এটা হচ্ছে একটা রেকর্ড যে 55টা টেস্ট ম্যাচ পরে হচ্ছে যে সে আবারও কামব্যাক করছে. কামব্যাক বলা ঠিক না, হি চোজ টু লিভ সাউথ আফ্রিকা. সে কাউন্টি ক্রিকেট চুজ করছিল, তো ইংল্যান্ডে চলে গেছিল, তো ওই এখন আবার হচ্ছে যে সে ব্যাক করছে. এবং তার বোলিং এর যে রেকর্ড ছিল দ্যাট ওয়াজ সাম ডিসেন্ট নাম্বারস প্রায়র টু দিস ম্যাচ. 750 উইকেট ফার্স্ট ক্লাসে 750 উইকেট. আর শুধু টেস্টের কথাও যদি বলি তাও ভেরি গুড নাম্বারস. 5 ম্যাচ না 6 ম্যাচ জানি খেলছিল এই টেস্টের আগে, সেখানে সে অলরেডি 20টা উইকেট পেয়ে গেছে এবং হিজ এভারেজ ওয়াজ আন্ডার 30. তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার জন্য এটা খুব ভালো একটা এডিশন. আর সবচেয়ে বড় কথা, অনলি হার্মার লুকড থ্রেটেনিং. আজকে আমরা যদি পুরোটা দেখি, পেসারদের তেমন কিছু করতে দেখি নাই এইখানে, যে 50 ওভারের মতো খেলা হলো. মহারাজকেও মানে প্রিটি ওয়েল নেগোশিয়েটেড আমি যদি বলি, বাট হার্মার লুকড রিয়েলি থ্রেটেনিং এবং খুব ভালো বোলিংটা করছে আর কি. সো ও একটা থ্রেট হবে এবং উইকেটে কিছু টার্ন আছে. এটা অবশ্য আজ করা গিয়েছিল আগে. আমি একটু অবাক হয়েছি যে বাংলাদেশ আসলে একটা স্পিনার নিয়ে নেমেছে, বাট দেন এগেইন সাকিব না থাকাতে 3টা পেসার নিয়ে তো খেলতে হবে এই কন্ডিশনসে. সো ওই জায়গায় আসলে আরেকটা বোলার নিলে একটা ব্যাটার কম হয়ে যায়, ওই রিস্কটা কিন্তু থেকে যায়. সো ওই রিস্কটা নিতে না গিয়েই আসলে একটা স্পিনার কম. আমার কাছে মনে হয়েছে যে তাইজুলের খুব অভাব বোধ করছি আজকে, বিশেষ করে লাস্ট 2 উইকেটে সাউথ আফ্রিকা স্কোরড 69 রানস. তো ওই জায়গাতে আমরা কিন্তু বেশ পিছিয়ে গেছি ওই জায়গাটা, কারণ ওগুলা ইনভ্যালুয়েবল রানস. বাংলাদেশ খুব ভালো কামব্যাক করছে গতকালকে ফার্স্ট উইকেটের পরে, খুব ভালো কামব্যাক করছে বাংলাদেশ. তো ওই জায়গা থেকে আজকে সকালটাও অসাধারণ হয়েছিল, কিন্তু ওই ফিনিশিং টাচটা, কারণ লেটস ফেস ইট, 4 জন বোলার এতগুলো ওভার বল করলে দিন শেষে সবাই আসলে টায়ার্ড হবে. সো একটা জায়গায় খালেদ, এবাদত, তাসকিন সবাইকে খুব টায়ার্ড মনে হচ্ছিল. তো ওই জায়গায় আরেকটা ফিফথ বোলার যদি থাকতো মেবি ওই এক্সট্রা রানগুলো হতো না, আর 300-র নিচেও হয়তো বা ইয়ে করে দেওয়া যেত. আর সেই সাথে আমি আই হ্যাভ টু সে শানুর আম্পায়ারিং এর মান ইটস প্রিটি পুয়ার. এরাসমাস বাদে আরেকটা যে আছে, ওর নাম ভুলে গেলাম আমি, এড্রিয়ান হোলস্ট. হি ইজ ভেরি পুয়ার. হ্যাঁ, এড্রিয়ান হোলস্টক, হ্যাঁ, খুবই পুয়ার আম্পায়ার. বিশেষ করে যখন সকালে 2টা উইকেট পড়ে গেল, বাভুমার একটা এলবিডব্লিউ কল, যেটা আম্পায়ার্স কল হয়ে পরে বাভুমা বেঁচে গেছে, বাংলাদেশ রিভিউ নিয়েছিল, বাট আই ডোন্ট নো হাউ অন আর্থ অন ফিল্ড আম্পায়ার্স কল সেটা নট আউট থাকে. মানে ওইটা আমি জানি না তুমি ওটা দেখছো কিনা. মানে দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি প্লাম. হ্যাঁ, অবশ্যই আম্পায়ার্স কল, সেটা তো সাউথ আফ্রিকার উইকেটের বাউন্সের জন্য, বাট বাভুমা একটা শর্ট প্লেয়ার, হিট ফিট ওয়ার গোয়িং নো ওয়্যার, স্টাক অন দ্য ক্রিজ, এবং বলটা শার্পলি কিন্তু ভেতরের দিকে ঢুকছিল, তাসকিনের বলে মোস্ট প্রবাবলি. সো ওই জায়গাটা আমি জানি না অনফিল্ড আউট কিভাবে, অনফিল্ড কল কিভাবে নট আউট থাকে. আমি 200% শিওর বাংলাদেশের কোনো ব্যাটারের সাথে এই ঘটনা ঘটলে অনফিল্ড ডিসিশন সেটা আউট হবে. সো এরাসমাস ওয়াজ গুড, ওর কথা আমি বলবো না, বাট এই ব্যাটা বেশ কিছু উল্টাপাল্টা ডিসিশন দিচ্ছে. মানে হয়তো খুব বড় করে চোখে লাগতেছে না এখনো, কিন্তু আমার কাছে মনে হয় ছোট ছোট অনেক ডিসিশন আছে, অনেক 50-50 ডিসিশন যেগুলা হচ্ছে যে সে কিন্তু মানে সাউথ আফ্রিকার ফেভারে দিচ্ছে. এবং আস্তে আস্তে কিন্তু বোঝা যাচ্ছে যে বিরাট কোহলি স্টাম্পের সামনে এসে কেন এই কথাগুলো বলতেছিল, আউট অফ ফ্রাস্ট্রেশন. তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে ইউ উইল অ্যাগ্রি টু
হ্যাঁ But হ্যাঁ I won't take anything away from Harmer. He was absolutely brilliant. Single-handedly বাংলাদেশকে ব্যাকফুটে পুশ করে দিছে আজকে। Hmm. We've got so many comments actually হার্মারের বোলিং নিয়ে, বাট তার আগে তৌহিদের কমেন্টটা নিব। How good were the fast bowlers? Did they learn from their mistakes? Or were they a bit erratic when bowling to the tail as well? I focus on positives on Mount Maunganui win before, but there's a downside. BD team is making bowling first in tests a regular thing. Need to respect test match traditions. এই দুইটা তৌহিদের ফাস্ট বোলিং নিয়ে, টসে জয়লাভ নিয়ে। সাইফুল ইসলাম সামি বলছে শানু ভাই কি খাচ্ছেন? I'm having some chicken. I don't know if you can see it. There's some chicken. And then there's some naan. I've already dipped it in the chicken curry or যতটুকু আর কি আছে ঝোল। It's good. ঝাল। Ahmed Hossain, did Simon bowl really well excluding Shanto's wicket, or is it the nervousness of PD's batter? I think you got your answer. Tausifo বলছে please talk about the toss and decision. Was it right or wrong? আর best comment, দুর্মূল্যের বাজারে সপ্তাহ দুই এক অভুক্ত থাকার পর ধারাভাষ্য করা সাংবাদিক শাহাদুর রব্বানীকে শান্তিতে রাতের খাবার খেতে দেওয়ার সুযোগ করে দেয়াতে সাইমন হারমার ও বাংলাদেশ ম্যানেজমেন্টকে ধন্যবাদ। Sad is liking how I look. মানে I don't know, I look the same every time. ওজন বাড়ছে আমার আর কি over the years. That's about it. চেহারা ফুলছে, I have thyroid, so আব্দুল রহমান, কাল ইয়াসির লিটন ঘুরে দাঁড়াবে, জয় সেঞ্চুরির দেখা পেতে পারে, সব মিলে ম্যাচ ড্রতে যাবে। ও মাই গুডনেস ভাই, অনেক মেয়েরা বলছে পেট ব্যথা করবে সবাইকে দেখায় দেখায়, ওইটা আমার এমনি করে। সো মানে আমার আই হ্যাভ আ ভেরি উইক টামি। নাইট এলবিডব্লিউ এর আম্পায়ার কল সব বাংলাদেশ এগেইনস্ট ছিল ভাই। আগে ভাবতাম ইন্ডিয়া শুধু এসব করে, এখন সাউথ আফ্রিকা যা দেখাচ্ছে ইন্ডিয়ার থেকে কয়েক ধাপ উপরে। বিরাট কেন এমন করছিল এখন টের পাচ্ছে, তো সবাই এটা বলতেছে। মেবি হোম টিম অ্যাডভান্টেজ, মেবি হোম টিম বায়াস। না এই কথাটা আসতেছে কারণ শানুর ওডিআই সিরিজেও কিন্তু আমরা এটা দেখছি। সো এবং ওয়ান অর টু আম্পায়ার্স, এই যে এরাসমাসের কথা কিন্তু আমার মনে হয় না কেউ বলবে। In fact, the quality of umpiring itself has degraded because ওই যে সব হোম আম্পায়ার নেওয়া হচ্ছে তো because of COVID. না এই জায়গাটাই এবং এটার জন্যই তো 3টা করে রিভিউ দিছে। বাট again umpiring in the IPL, সাজ্জাদ, think of that. না ওটা তো আইপিএল এর সাথে তো আমি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট তুলনা করব না, কোনো দিক থেকেই তুলনা করব না। তো মানে আমি ওইটার কথা বলতেছিলাম যে আবার যে এই যে হোম আম্পায়ার থাকবে এই জন্য 3টা করে রিভিউ, বাট আগে যে রুলটা ছিল যে 80 ওভার পরে রিভিউ রিনিউ হবে, সেই রুলটা কিন্তু এখন নাই। তো আলটিমেটলি কেউ যদি 200 ওভার ফিল্ডিং করে, ওই 200 ওভারের জন্য তার 3টা রিভিউ, তো সেটা আবার একটু কিন্তু আমি বলবো যে একটু হার্শ হয়ে গেছে ফিল্ডিং টিমের প্রতি, বিশেষ করে এই ধরনের ব্যাপার স্যাপার যখন ঘটে। সো যাই হোক, আর আমি একটু যে দুইজন তৌহিদ আর হচ্ছে তাওসিফ এই দুজন টসের কথা বললো। সো টসের কথাটাতে আমি যদি বলি, আই ডোন্ট নো, আমার কাছেও মনে হয় যে আসলে টসে জিতলে মেবি আমিও ফিল্ডিং নিতাম। কেন বলছি, এখন খেলাটার যে অবস্থা সেটা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে টসে বাংলাদেশের আসলে আগে ব্যাটিং করাটা উচিত ছিল। বাট কয়েকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। নাম্বার 1, উইকেটে কিন্তু ভিজিবল গ্রাস, হ্যাঁ, ব্ল্যাক উইকেট। সো উইকেটে কিন্তু বোলারদের জন্য এখনো অনেক কিছু আছে। ইয়েস, হারমার ছাড়া আর বাকিরা তেমন কোনো বাইট পায় নাই, সেটা কিন্তু সাউথ আফ্রিকান বোলাররা বাইট পায় নাই। বাট বাংলাদেশে আমরা কিন্তু দেখছি যে এভরিওয়ান টুক অ্যাডভান্টেজ অফ দিস উইকেট। মিরাজ টার্ন পাইছে, 3 জন পেসার খুব ভালো বোলিং করছে। সো উইকেটে বোলারদের জন্য সবসময় কিছু না কিছু আছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, এইটাও আমি মনে হয় অস্বীকার করব না, সেটা হচ্ছে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও একটু সেফ সাইডে বা একটু আনশিওর ছিল যে উইকেটের চরিত্র কেমন হবে, আগে ব্যাটিং করলে আমরা উল্টা বিপদে পড়ে যাব কিনা। সো ওই জিনিসটাও একটু ব্যাপার স্যাপার আমার কাছে মনে হয় যে এই ডিসিশনটা নিতে কাজ করেছে যে ভাই আমরা ফিল্ডিং করি আগে। আমার মনে হয় না এখানে আসলে মাউন্ট মঙ্গানুইতে আগে ফিল্ডিং করে ম্যাচ জিতছে ওটার সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার পার্সোনালি মনে হয় না। আর নাম্বার 3 আমার কাছে মনে হয় যেটা খুব সিগনিফিক্যান্ট, ইনফ্যাক্ট রাসেল ডমিঙ্গো এই কথাটা কিন্তু মেনশন করছে, সেটা হচ্ছে যে গতকালকে টস জেতার পর বাংলাদেশ লস্ট প্রেশাস
30 minutes of the morning session. খেলা 30 মিনিট দেরিতে শুরু হয়েছে ফর নো রিজন, ফর অ্যাবসলিউটলি নো রিজন। এবং আমার কাছে মনে হয় যে আইসিসি শুড ডু সামথিং অ্যাবাউট দিস, কারণ এটা ইয়েস ইট কুড বি অ্যান অ্যাক্সিডেন্ট, বাট আমার কাছে মনে হয় যে এগুলাকে যদি পিনালাইজ করা না হয় ইন ফিউচার এই জিনিসগুলো ইন্টেনশনালি হবে। হ্যাঁ, এইরকম টেকনিক্যাল গ্লিচ, সাইট স্ক্রিনের সমস্যা, এসব হাবিজাবি করে মানে আমি খুবই বিরক্ত হয়েছি গতকালকে এই জিনিসটাতে। কারণ টসে জিতে যখন আপনি বোলিং নেবেন একটা টেস্ট ম্যাচে, আপনি যেই কন্ডিশনে আছে সেটার প্রথম 1 ঘন্টা, প্রথম আধা ঘন্টা, 40 মিনিট আপনি পুরোপুরি কাজে লাগাতে যাবেন। এবং সাউথ আফ্রিকার ওই জায়গাটাতে সাউথ আফ্রিকা অ্যাকচুয়ালি আমি বলবো যে দে কি বলবো, দে আর ভেরি লাকি যে ঘটনাটা ঘটছে। আমি এটা বলবো না যে সাউথ আফ্রিকা ইচ্ছা করে করছে বা কিছু, বাট এটা যদি পিনালাইজ না হয় ক্রিকেট বোর্ড বা মেবি ওই ভেনু হোয়াটএভার, আমি জানি না আইসিসির এখানে কোনো রুল আছে কিনা, কোনো ইয়ে আছে কিনা, পেনালাইজ করার কোনো সেকশন আছে কিনা, সেটা যদি না হয় তাহলে ইন ফিউচার এই জিনিসগুলো মানুষ স্ট্র্যাটেজাইজ করে ইচ্ছা করে করবে এই জিনিসগুলো। সো ওই এই 3টা পয়েন্ট আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। সো আই ডোন্ট থিঙ্ক যে টসে জিতে বোলিং নেওয়াটা খুব খারাপ কোনো ডিসিশন ছিল। আমি ট্র্যাক করতে চাই পয়েন্ট নাম্বার 4 হচ্ছে বাংলাদেশের রাসেল ডোমিঙ্গো also said that the batters when they go abroad they're not completely sure যে তারা নিউ বলের এগেইনস্টে কেমন খেলবে, and because it's an inexperience, keep in mind তামিম হঠাৎ করে লাস্ট মোমেন্টে he pulls up with an injury, so লাস্ট মোমেন্টে যদি চিন্তা করে যে আমরা টসে জিতে ব্যাটিং নিব, তামিম তো ব্যাটিং করতে পারবে না, বিশাল লস, ওপেনিং এ করতে পারবে না, বিশাল লস। So that is a worry, that is a cause of concern. ওটার জন্যই they went with the safer option, যে পিচটা দেখে। But having said that, আমরা হারমান নিয়ে কথা বলছি, আমরা বোলারদের নিয়ে কথা বলছি, বাংলাদেশের পেসারদের নিয়ে যে প্রথম প্রশ্নটা করলো, I have to say যে Khaled was a breath of fresh air. Sajjad, I don't know, মানে how do you feel about the Pacers, how they did on conditions where South Africa কিন্তু স্পিনার দুইটা নিয়েছে টিমে, and আমি এটা কতদিন ধরে বলে আসতেছি সাজ্জাদ, if you remember, যে বাংলাদেশ 2টা টেস্ট ম্যাচ খেলবে, তার মধ্যে 2টা টেস্ট ম্যাচে কিন্তু অন সারফেসেস যেটা ফাস্ট না। সাউথ আফ্রিকা people have this idea যে সব ফাস্ট পিচ, no, they have all sorts of pitches, and এই দুইটা পিচ they are মানে ডারবানে খেলা মানে it's very spinner friendly. Spinners. So bowling, if you're gonna take bowling, fine, overcast conditions the advantage. But where is your second spinner? How can you not have Taijul in place of Ebadat or Khaled? Although Khaled performed brilliantly. Sajjad. না, অ্যাবসলিউটলি খালেদ পারফর্ম ব্রিলিয়ান্টলি, কিন্তু এই কোশ্চেনটা তো অলরেডি আমি একবার করলাম যে আসলে বাংলাদেশ মিস করছে তাইজুল, বাট ওই যে আলটিমেটলি তাসকিন, এবাদত, সো থার্ড সিমারটা হবে। মাই কোশ্চেন ইজ সাজ্জাদ, যে তুমি বলছো এটা, বাট মাই কোশ্চেন ইজ যে টিম ম্যানেজমেন্টে এতগুলো সাউথ আফ্রিকান আছে, বোলিং কোচ সাউথ আফ্রিকান, কোচ সাউথ আফ্রিকান, দে অল নো দিস পিচ, দে অল নো দিস কন্ডিশনস, তাদের কি কোনো সে নাই বা তাদের সের কি কোনো গুরুত্ব নাই? বিকজ ফ্রম হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, ডোনাল্ড তো বলছে যে দিস ইজ আ পিচ যেখানে স্পিনার খেলবে। ইজ ইট অল কামিং ফ্রম দ্য একদম টপ, যে না আমি বলেছিলাম 3জন পেসারই খেলবে, এটা সাউথ আফ্রিকা, এর মানে ইজ ইট সামথিং লাইক দ্যাট? ইউ নেভার নো, হতেও পারে এটা, যে আমি তো বলছি 3টা পেসার খেলাইতে, পরের দিন গিয়ে দেখি যে 2টা পেসার খেলাচ্ছে। তো যা মানে হোয়াটএভার দ্য রিজন ইজ, মানে অবশ্যই তাইজুলের সার্ভিসটা মিস করেছে বাংলাদেশ, কিন্তু অনেস্টলি শানুর আমার কাছে এটাকে অত বড় ইস্যু এখনো মনে হচ্ছে না। হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশ একটুখানি ব্যাকফুটে আছে, বাট দ্য গেম ইজ ভেরি নাইসলি পয়েজড। একটা আব্দুল্লাহ রুমান যে কমেন্টটা করেছেন যে ম্যাচ ড্রতে যাবে, বৃষ্টি না হলে ম্যাচ ড্রতে যাওয়ার সম্ভাবনা খুব কম, অন্তত আমি তাই মনে করছি। ইয়াসির লিটনের উপর আমার অনেক ভালো, মানে আমার অনেক এক্সপেকটেশন আছে, কারণ জয় আছে এবং মিরাজ কিন্তু ব্যাটিং পারে আজকাল, মিরাজ ব্যাটিং পারে, এন্ড জয় ইজ প্লেইং ব্রিলিয়ান্টলি ম্যান। আই এম ফলিং ইন লাভ উইথ জয়। ও আজকে যা খেললো,
আর ওই ক্যাচটা, হ্যাঁ, ওই নিউজিল্যান্ডের সাথে ওই ইনিংসটা চাইতে জয় ইমপ্রেসড মি মোর ইন দিস ইনিংস। অ্যাবসলিউটলি চান্সলেস ইনিংস খেলছে জয় আজকে, যেটা খেললো অসাধারণ। সাদমান ভালো খেলতেছিল, আমার মনে হচ্ছিল যে একটা ভালো হবে, তখনই একটু লো হয়ে গেল, আউট হয়ে গেল। শান্তর উপরে আমি একটু বিরক্ত হয়েছি, কারণ শান্ত একটা সলিড ইনিংস খেলছে, কিন্তু শান্ত ওয়াজ অ্যাটাকিং এবং শান্ত অনেক ছটফট করতেছিল। ইয়াস, খুব ভালো একটা বলে আউট হয়েছে, কিন্তু তবুও আমার মানে হয় কি, ওই যে একটা ইমপ্রেশন হয়ে যায় না, আমার আজকে শান্তর ইনিংসটা দেখে এমন একটা আমার উপরে ইমপ্রেশনটা এমন হয়ে গেছে, শান্ত এত ছটফটের ইয়েতে না থাকলে, মানে ও এই ডাউন দ্য উইকেট আসতেছে, এই একটু রুম করে মারতেছে, এই একটু রিস্কি শট খেলতেছে, এই হুদাই একটা সিঙ্গেলের জন্য দৌড় দিবে, এই ছটফটানির মধ্যে না থাকলে আই ডোন্ট নো, মেবি ওই বলটা সে আটকে ফেলতে পারতো, বাট দ্যাট বল গ্রিপড। এটা কিন্তু মানে খুবই একটা কি বলবো, রেয়ার একটা সাইড ছিল, বল কিন্তু গ্রিপ খুব কম করতেছিল। তো শান্তর ওই বলটা গ্রিপ। মুমিনুলেরও সিমিলার কাহিনী, 8 বলে 0 রান করছে, 8 বলের ইনিংসেও ওকে শান্তর মতোই ছটফট করতে দেখা গেছে, একবার তো অলমোস্ট হি গট রান আউট। তারপরে হচ্ছে যে মুশফিকের আউটটা হচ্ছে যে আমি বলবো যে একটা আনলাকি আউট, ব্রাশ দ্য গ্লাভস। তো সবকিছু মিলিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, দিনের শেষটা ভালো হয়নি। গ্রেট রিভিউ সাউথ আফ্রিকার কাছ থেকে ফর মুশফিক। হ্যাঁ 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 হ্যাঁ, অফকোর্স ওটা তো নট আউট ছিল অন ফিল্ড কলটা। সো সবকিছু মিলিয়ে আমার মানে দিনের শেষটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো হয়নি, বাট আমি বলবো যে খেলা এখনো বাকি আছে, কারণ এই পিচে বোলারদের জন্য সারাক্ষণই কিছু না কিছু আছে, বাট দ্য পিচ ইজ নট আনপ্লেয়েবল। আবারও বলি, সাউথ আফ্রিকা লাস্ট 2 উইকেটে 69 রান করছে, 69টা প্রাইসলেস ইনভ্যালুয়েবল রানস। হ্যাঁ, তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটু মাথায় রাখা দরকার। ইনফ্যাক্ট কালকে যদি কোনো মতে ইভেন তাসকিনকে নিয়ে সকালে হাফ অ্যান আওয়ার পার করে দিতে পারে জয়, তাহলে আমি বলবো যে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে ক্লোজ টু 300 যদি চলে যেতে পারে, তাহলে খেলাটা খুব খুব ইন্টারেস্টিং একটা গেম হবে, কারণ সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসে এত ইজিলি রান বের করতে পারবে না। অবশ্যই বাংলাদেশের জন্য অনেক কঠিন হবে ফোর্থ ইনিংসে, কিন্তু কিন্তু বাংলাদেশকে মাস্ট 300 এর কাছাকাছি যেতে হবে অ্যাটলিস্ট, ইফ নট মোর। এই কমেন্ট আগে, ফলোয়ারের চান্স কতটুকু? খুব বাজে খেলতে হবে বাংলাদেশকে ফলো অনে পড়তে হলে, মানে খুবই বাজে খেলতে হবে, মানে ফলো অনের জন্য তো টোটাল দরকার হচ্ছে যে 168, তাই না? সো 168 এর মধ্যে অল আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আসলে খুব কম। যদি রাবাদারা খেলতো, রাবাদা, নরকিয়া, এনগিডি এরা যদি খেলতো, তাহলে বলতাম যে, বাট সাউথ আফ্রিকার এই পেস আক্রমণে আমার কাছে মনে হয় না যে ওই বাইটটা আছে যে এই 70 রানের মধ্যে 6 উইকেট তুলে নেবে। নাহিদের এই কমেন্টটা, গতকালকে আলো ফুল্লি ছিল, তখন আকাশে সূর্য ছিল, তাও 13 ওভার আগে। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। শন পোলাক ওয়াজ কমপ্লেইনিং অ্যাবাউট ইট, যে সূর্য আছে, ওয়াই আর ইউ? সাউথ আফ্রিকা তাহলে কিন্তু আরো এক্সট্রা 60-70 রান করতে পারতো। দ্যাট কিলড অফ দ্য ম্যাচ অনেকটুকু ফার্স্ট ডে, ইফ ইউ অ্যাস্ক মি। কারণ বাংলাদেশি বোলার ওভার গেটিং টায়ার্ড থার্ড ফোর্থ স্পেলে, দে ওয়ার বোলিং 130, 125। না ওইটাই, তুমি যেটা বললে এটাও যেমন ঠিক ছিল, কালকেও আমি অবাক হইলাম হঠাৎ করে খেলা শেষ করে দিল, আবার আজকেও বেশ কয়েকবার কিন্তু লাইট মিটার বের করে রিডিং নিচ্ছিল। থার্ড সেশনে তো কোনো পেসার বোলিংই করে নাই, সব স্পিন। এক্স্যাক্টলি, জাস্ট বিকজ স্পিনাররা বল করতেছিল ওই জন্য খেলাটা টানছে। যাই হোক, এটা নিয়ে আমি গ্রিনের ওটা তো রাগ করে ওই একটা ওভার করছে মাঝখানে, যে শালা মানে ওইটাই, আমি এটা নিয়ে খুব একটা কমপ্লেন করব না, বাট নাহিদের কমেন্টের পিছনে ফ্রাস্ট্রেশন ইমোশনটাও আমি বুঝতে পারতেছি। ভাই, কিছু হোম অ্যাডভান্টেজ নিবে হোম টিম, এটা মেনে নিতে হবে। বাট আমি মানে অনেস্টলি এই জিনিসটা মানে কমেন্টেটর বলতেছে ডারবানে 5টার পরে, মানে ওদের বিকাল 5টার পরে ওরা এটা করে, সো মানে অভ্যাস হয়ে গেছে, দ্যাটস ওয়াই দে ডিড ইট। নাহিন বলছে, নাহিদ থেকে নাহিন, যে আচ্ছা ইনফ্যাক্ট এই টপিকটা অনেক ব্রড, নাহিদের টপিকে একটু থাকি, বাংলাদেশকে খেলানো এক্সট্রা টাইম, এর কারণ কি ভাই?
না ওই যে বললাম তো মানে বাংলাদেশ ডিফারেন্সটা হচ্ছে কি বাংলাদেশে তো স্পিনার ছিল শুধু একজন মেহেদী, তো অন্য পাশ থেকে পেসাররা বল করছিল। অন্যদিকে আজকে কিন্তু সাউথ আফ্রিকার ওই অলিভিয়ার আর হচ্ছে উইলিয়ামস, হ্যাঁ এই দুজন হচ্ছে যে ওই শুরুর স্পেলের পরে আর আসেই নাই। হার্মার আর মাহারাজি টানছে, তো যখন স্পিনাররা বল করতেছে তো ওই লাইটে তখন খেলা চালায় যাওয়া আর ইয়ে আছে আর কি। মাঝখানে তো কোন একটা সিলি পয়েন্টে কোন টিমের খেলা হচ্ছিল আমি ভুলে গেলাম, কোন একটা সিলি পয়েন্টে এটা নিয়েও আলোচনা করছিলাম যে যেখানে আম্পায়াররা টিমকে বাংলাদেশের সাথেই হচ্ছিল, কোন দলের সেটা ভুলে গেছি, যে মাঝখানে আম্পায়াররা বলতেছিল যে লাইট পারমিট করতেছে না, তুমি পেসার না স্পিনার দিয়ে বল করো, এবং তখন হচ্ছে যে ক্যাপ্টেন সেটা মেনে নেয় না, এবং সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করছিলাম যে ক্যাপ্টেন ডিড দ্য রাইট থিং, লাইট না হলে ভাই খেলা বন্ধ করে দাও। এখন আমি হুদাগামি আমার পেসার ফালা দিয়ে স্পিনার দিয়ে বল করব আর ব্যাটসম্যানরা সেট হবে, আজকে উল্টা ছিল, কারণ আজকে উইকেট ওয়াজ অ্যাসিস্টিং দ্য স্পিনার্স মোর দেন দ্য পেসার্স। বিশেষ করে হার্মারের কথা তো বলতে হবে, হার্মার যে খুব আনপ্লেয়েবল খুব ইয়ে করে খেলে ফেলছে সেটা না, আমি মানে আসলে সবকিছুর একটা কম্বিনেশন ছিল। হি বোল্ড এট ভেরি টাইট লাইন অ্যান্ড লেংথস, হার্ডলি কোনো রুম দিছে, হার্ডলি কোনো ভুল করেছে। আর বাংলাদেশের ব্যাটারদের মধ্যেও একটু কিন্তু হেজিটেশন ছিল যে ওয়েদার টু বি বক ডাউন নাকি একটু পজিটিভ খেলবো, খেলা শেষ হয়ে যাচ্ছে আজকের দিনের কি করবো। সো ওই দোটানায় থেকে থেকে মুমিনুলের আউটটা কিন্তু ওই দোটানা থেকে হয়েছে আমি যদি বলি। তারপরে শান্ত আউটটার কথা বলতেছিলাম, শান্ত কিন্তু সারাক্ষণ ছটফটে করতেছিল, ভালো একটা বলেও আউট হয়েছে, কিন্তু আপনি যদি আবার পুরো ইনিংসটা দেখে থাকেন, ইভেন এখন যদি হাইলাইটসেও শান্তর আউটটা দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি, যে ও কিন্তু ওই দোটানার মধ্যে ছিল যে ভাই আমি কি ঠেকাবো নাকি মারবো। স্পেশালি শান্ত ডাউন দ্য উইকেটে সে কিন্তু ফ্যান্টাস্টিক দুটো 6 মারছে। সো আবারও কি আগায় আসবো নাকি কি শেষ মুহূর্তে বলটা একটু শর্ট শর্ট লেংথে ফেলে দিল, তারপর সেটা আবার গ্রিপ করলো, তো সবকিছু মিলে তো আমার কাছে মনে হয় যে ইটস এ কম্বিনেশন অফ অল থিংস। বাংলাদেশের 4টা উইকেট চলে গেছে, বাট আই হোপ কালকে যদি ফার্স্ট হাফ অ্যান আওয়ার 40 মিনিটস তাসকিনকে নিয়ে জয় কাটায় দিতে পারে তাহলে বাংলাদেশ কুড ডু বেটার। যেটা বললাম আমি মানে বাংলাদেশ লিড নিবে সেটা একটু টাফ হয়ে যাবে বা সেটা ইয়ে হয়ে যাবে, বাট আমি বলবো যে 250 করে এরপরে হচ্ছে ছোট 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 মানে ইয়েতে আস্তে আস্তে আগাইতে হবে। মানে এখন হচ্ছে যে ছোট ছোট টার্গেট করে আস্তে 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 করে কালকে সারাদিন খেলতে হবে। কালকে সারাদিন যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে বৃষ্টির চান্সও কিন্তু প্রচুর। হ্যাঁ বৃষ্টির চান্স হয়ে গেলে বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি খারাপ। বাংলাদেশের জন্য খারাপ কেন বলতেছি, কারণ হচ্ছে যে ওই জায়গাগুলোতে বাংলাদেশ আরো বেশি ফাক আপ করে ফেলে। আমরা কিন্তু আগেও দেখছি যে 3 দিনের ম্যাচ হেরে গেছে, ওরা বুঝেই না যে প্ল্যান বি তে কিভাবে যেতে হয়। সো এর চেয়ে ভাই 5 দিন খেলুক, 4 দিনে হাইরা যাক, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু বৃষ্টি হইলে 1.5 দিনের মধ্যে ম্যাচ হেরে যায়, ওটা দেখতে খুব অসহ্য লাগে। আমি খালেদের ব্যাপারে আসবো। নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট খালেদ। খালেদ 4 উইকেট নিল, হি ওয়াজ দ্য পিক অফ দ্য ফাস্ট বোলার্স। কামিং ইন ফর শরীফুল, যে মোটামুটি ফার্স্ট চয়েস পেসার বাংলাদেশের এখন সব ফরম্যাটে, ওয়ান অফ দ্য ফার্স্ট চয়েস পেসার ধরা যেতে পারে। শরীফুলকে রিপ্লেস করে খালেদ এর আগে টেস্ট ক্রিকেটে হি হ্যাড 1 উইকেট, 290 রানস, আই থিঙ্ক তার অ্যাভারেজ 290 or 270 সামথিং লাইক দ্যাট। এখান থেকে সে এই টেস্ট ম্যাচে শুধু ভালোই বোলিং করে না, হি টুক 4 উইকেটস, কুড হ্যাভ হ্যাড 5। যে লিটন যদি অ্যাপিলটা করতো কিগেন পিটারসনের বেলায়। ওটা খালেদের ছিল না, ওটা তাসকিনের ছিল। আচ্ছা আচ্ছা, খালেদের বেলায় ছিল না। ওকে, বাট বাট খালেদ 5 উইকেট পাওয়ার মতো বল করছে। হ্যাঁ, he did, yeah. খালেদ বল ব্রিলিয়ান্টলি, এক্স্যাক্টলি। নট অনলি লাইন এন্ড লেংথ, ছোট ছোট কিছু সুইং এ বল করছে সে। তো ওই মুভমেন্ট গুলা কিন্তু খুব প্যারা দিছে সাউথ আফ্রিকানদেরকে, এবং হি মেড মোস্ট অফ দ্য উইকেট, মোস্ট অফ দ্য কন্ডিশনস যাই ছিল। তাসকিন হ্যাঁ এলগারের আউটটা ওয়াজ এ ব্রিলিয়ান্ট ডেলিভারি ভাই রে ভাই, এবং সেটআপটা যা ছিল একই লাইনে একই লেংথে, ইয়েস এক্সট্রা বাউন্স ছিল কিন্তু এটা হালকা একটু বাইরের দিকে চলে, এই হালকা একটু ভেতরের দিকে আসতেছিল, মানে লাইনটা হোল্ড করছিল বাইরে। আগের গুলা কিন্তু সব লেফট এলগার, হ্যাঁ। সো এলগারও কিন্তু ইদার লিভ করতেছিল অথবা হচ্ছে যে ব্লক করতেছিল, ওটা এক্সট্রা বাউন্সের সাথে ইট হোল্ড দ্য লাইন অ্যাজ ওয়েল, এবং বলের সিম পজিশনেও কিন্তু হালকা একটু চেঞ্জ করে দিছিল খালেদ। দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট সেটআপ এন্ড ব্রিলিয়ান্ট ডেলিভারি টু গেট এল্ডার্স উইকেট।
So Khaled was brilliant. Taskin at times he was poor, but overall আমার কাছে তাসকিনও মনে হয়েছে যে একটু আনলাকি, could have got 1 or 2 উইকেটস কিন্তু পাইনি। এবাদত ইনফ্যাক্ট মানে উইকেটের জন্য বল করতে গিয়ে এবাদত ইন ইন ডিফারেন্ট স্পেলস, ইন ডিফারেন্ট ডিউরেশনস সে কিন্তু খুব পুয়ার বোলিং করছে। আবার হচ্ছে যে হ্যাঁ ওয়েস্টেড টু রিভিউজ। আবার কালকে যখন ওই যে বাহাতিটারে আউট করলো, কি জানি নাম বাহাতিটা, রিকলটন যখন আউট করলো, এরপরে যখন ভ্যারাইনা আর হচ্ছে যে যখন খেলছিল, বাফুমা যখন খেলতেছিল, তখন কিন্তু এবাদত সিমড ইন ভেরি গুড রিদম, এবং তখন কিন্তু মনে হচ্ছিল ও এই দুটো উইকেটে তুলে ফেলবে। সো এবাদতের ব্যাপারটা, এবাদতকে আরেকটু মানে বুঝলাম যে ও ক্রিকেটার ছিল না, ভলিবল প্লেয়ার ছিল, কিন্তু এখন তো ভাই ইন্টারন্যাশনাল লেভেলে টেস্ট ম্যাচ খেলতেছে, হাইয়েস্ট লেভেল ক্রিকেট খেলতেছে। এখন আসলে ওই কথা বলে লাভ নেই, ওকে একটু বুঝাইতে হবে যে কিভাবে লঙ্গার পিরিয়ডে ওই রিদমটা ধরে রেখে বল করা যায়। বাট এবাদত অনেক ইমপ্রুভ করছে, আই মাস্ট সে দ্যাট। কম বক্সে মার্ক নিকোলাসের একটা মন্তব্য ছিল, এন্ড আই থিংক এটা কোন একটা সাউথ আফ্রিকান কমেন্টেটর এটা করে দিছিল, এবাদতের নাম তো EBA DOT, তো এবাদ ডট, প্রত্যেক ওভার একটা করে 4 খায়। তারপরে আই থিংক ইট ওয়াজ নীল মেগেন্সি যে বলে দিছে যে এবা ডট থেকে এবা বাউন্ডারি না। And I swear, এটা মার্ক নিকোলাস এমন সূক্ষ্মভাবে করছে, কোনো বাঙালি কেউ টেরই পায় নাই। নাইলে এটা নিয়ে, এটা যদি মানে হইতো না যে টের পাইছে, এটা নিয়ে তুল গেলাম হয়তো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, যে এটা ধরো কোন একটা ইন্ডিয়ান কমেন্টেটর বললো, রাইট? ইমাজিন দ্য ব্যাকল্যাশ বাংলাদেশিরা যেটা দিত। এটা ধরো সঞ্জয় মানজরেকার বলে বসছে এবাদত কে এবা বাউন্ডারি। ও মাই গুডনেস, এটা খালি মার্ক নিকোলাস বলছে, এবাদতকে অপমান করলেন ভারতীয় ধারাভাষ্যকার। হ্যাঁ, এই ধরনের একটা এনিওয়েজ আমি আরো কয়েকটা কমেন্ট নেই। সো তাসকিনের বোলিংটা নিয়ে আসলে নাহিদের কনসার্ন ছিল যে সে কি ইনজুর্ড, বা মানে তার পেস কিন্তু ইট ওয়াজ কোয়াইট লো, মানে তাসকিন আজকে 130 132 এরকম ছিল, হাইয়েস্ট 134 এর উপর যাই নাই। আমার কাছে তাসকিন, এবং এরপরে কিন্তু তাসকিনকে আমরা বোলিং এও দেখি নাই। ওই তাসকিন আজকে শুরুর দিকে স্পেলের পরে সারাদিন কিন্তু এরপরে ওকে আর বোলিং এ না, কালকেই আমার মনে হয় যে ওকে একটু ওভার ইউজ করে ফেলেছে কিনা, কারণ কালকে তো খেলা হয়েছিল খুব সম্ভবত 76 ওভার্স নাকি আরো কম, 74 হ্যাঁ এরকমই। তো ওই জায়গাতে কিন্তু তাসকিন প্রায় 20 ওভারের কাছাকাছি গতকালকেই করছিল। সো ওই জায়গাটাতে একটা পেসার, একটা ফাস্ট বোলার একদিনে যদি এতগুলো ওভার করে, রিকভারি টাইম নাই, তো পরের দিনই তো সে আবার বোলিং এ নামতেছে, তো ওই টায়ার্ডনেসটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। আর তাসকিন তো ভাই সব ফরম্যাটেই খেলতেছে, তো আমি জানি না সেকেন্ড টেস্টে ওকে, আমার কাছে মনে হচ্ছে যে ওর যদি অবস্থা থাকে সেকেন্ড টেস্টে হয়তো ওকে ব্রেক দিতে পারে, এবং ব্রেক দেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশ, এবং আজকে কমেন্টেটররা এটা নিয়ে খুব বলতেছিল যে আসলে এই বোলার গুলার এভারেজ দেখলে, স্ট্রাইক রেট দেখলে তুমি যে আইডিয়াটা পাবা সেটা আসলে এই বোলার গুলার ট্রু ক্যারেক্টার রিফ্লেক্ট করে না, এবং এটা করে না কারণ হচ্ছে যে মোস্টলি তাদের ক্যারিয়ারে তারা বল করতেছে চিটাগাঙে অথবা হচ্ছে যে মিরপুরে। সো এই কন্ডিশনে এসে যখন এরা এইভাবে বল করতেছে, তার মানে অবশ্যই এদের ক্যাপাবিলিটি আছে, এবং এট দ্য সেম টাইম বাইরে শরীফুল বসে আছে, আবু জায়েদ রাহি বসে আছে। রাহিকে তো আমরা এখনো হুতাশ করি যে সে নিউজিল্যান্ড থেকে শুরু হয়েছে, কেন খেলানো হচ্ছে না, কারণ অনলি বোলার যে হচ্ছে যে রেগুলারলি দুই দিকে সুইং করাতে পারে। হ্যাঁ, খালেদ আজকে দুই দিকে সুইং করাইছে, কিন্তু আমরা কি বলতে পারবো যে সেকেন্ড ইনিংসেই সে এই বোলিংটা আবার করতে পারবে বা সে টানা এটা করতে পারবে? কিন্তু রাহিকে আমরা এটা দেখেছি, ও হি ক্যান সুইং দ্য বল। সো বাইরে দুইটা ভালো ফাস্ট বোলার বসে আছে। সো আমার কাছে মনে হয় যে সেকেন্ড টেস্টে যদি তাসকিন মানে আলটিমেটলি তাসকিনের উপরে ওভারবার্ডেন যেন না হয়, অথবা মেবি তাকে টি-20 থেকে রেস্ট দেওয়া হোক, টেস্ট আর ওয়ানডে খেলে যাক। আমি জানি না ওকে নিয়ে প্ল্যান কি, বাট আমার কাছে মনে হয় যে ওর উপরে একটু ওয়ার্কলোড বেশি পড়ে যাচ্ছে। দিন শেষে ও যতই বডি বিল্ডিং করুক, যতই সে পিঠের মধ্যে প্যারাশুট
বাইন্দা বালির উপরে দৌড়াক, যতই সে বালির উপরে খালি পায়ে দৌড়ায় গিয়ে বোলিং করে ফিটনেসের উপর কাজ করুক, দিন শেষে সে একটা ফাস্ট বোলার। আর ফাস্ট বোলার যখন সবগুলা ফরম্যাটে এইভাবে খেলবে এবং যখন একদিনে 20 ওভারের কাছাকাছি বল করবে, ইট ইজ হার্ড, এবং এটার এই বডি টেক্স এ গ্রেট টোল। ইয়া ট্রু। ওয়াসিফ এটা নিয়ে যে তাসকিনকে উপরে পাঠালো, এটা রিজনটা কি? সো প্রবাবলি কুড বি সিম্পল নাইট ওয়াচম্যান, আর কিছু না। এটা তাসকিন, ইনফ্যাক্ট আমি বলবো যে মুশফিকের আগে ওকে দরকার ছিল। হ্যাঁ, তাহলে আমি মানে মুশফিকের ওই সময় নামা উচিত হয়নি। Yeah, only 6 overs were left ওই সময় মুশফিক যখন আসছে, and then he got out. It will be interesting কালকে because Liton is still Bangladesh's main batter. Liton, Yasir Ali, he is not bad against spin. Paceর সাথে একটু ঝামেলা হইতে পারে. The spinners should be in action. আজকে হারমার আর মহারাজ মিলে they bowled 25 plus overs, I think. So 40 over করছে ওরা। Yeah. So that goes to show. হ্যাঁ, 39 ওভার্স। হারমার 20 ওভার করছে, মহারাজ 19 ওভার করছে, স্পিনাররাই 40 ওভার করছে। এলগার এসে মাঝখানে একটা ওভার করে মার খেয়ে গেছে। হ্যাঁ, সো ইউ ক্যান ইমাজিন টানা দুই এন্ড থেকে কালকে সকালেও হারমার উইল বি বোলিং, মহারাজ উইল বি বোলিং, দে উইল গেট রেডি ফর ইট। স্পিনের এগেইনস্টে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন বাংলাদেশ হচ্ছে মুশফিক, সো দ্যাট ওয়াজ আ বিগ ব্লো ফর বাংলাদেশ। বাট জয় যেভাবে করে খেলতেছে, জয়ের ব্যাপারেই আমি আসবো। সাইদ ইফাজের দুটা কমেন্ট, দ্য ওয়ে জয় হ্যান্ডেল পিটারসন স্লেজিং ওয়াজ গুড টু সি, but he lost his temperament once. Do you think Joy can hold his nerve next and put a healthy total on scoreboard? আর অ্যাড করছে জয় কিন্তু নিউ ডেতে গেলে একটু ছটফট করে, লাইক শান্ত ডিড টুডে। নিউজিল্যান্ড ম্যাচেও করছিল আর কি, বাট আই এম হোপফুল হি উইল ক্যারি হিজ ইনিংস এন্ড পুট আ ট্রিপল ডিজিট নাম্বার অন হিজ নেম বিকজ দিস গাই আন্ডার 19 ব্যাচ আর কুইক লার্নার্স। আচ্ছা, সো সাজ্জাদ, আমি তোমাকে একটু স্ক্রিনটা দিচ্ছি, আমি প্লেটটা রেখে আবারও আসতেছি। সো প্লিজ ইফ ইউ কুড ডিটেইল অন জয় ফর আ বিট। হ্যাঁ, মানে আমি অলরেডি কিন্তু আজকে এটা বললাম যে জয়ের যেই আজকে 44 নট আউট যে ইনিংসটা এবং প্রায় 150 মতো বল খেলে ফেলছে, এই ইনিংসে আমি অলরেডি নিউজিল্যান্ডের 78 এর যে ইনিংসটা খেলেছে সেটা থেকে আমি ইমপ্রেসড। এবং জয় যখনই মানে শেষ দিকে যখন শান্ত আউট হয়ে গেল, মুমিনুল আউট হয়ে গেল, জয় যখনই আসতেছিল না উইকেটে ফেস করতে যখন আসতেছিল, আমি পার্সোনালি আমার কাছে মানে আমি একটু আমার নার্ভ একটু কাম ডাউন হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছে আচ্ছা হ্যাঁ জয় আছে, তাহলে ঠিক আছে, ও সেফলি নেগোশিয়েট করে দিবে। সো ও ওই ভরসাটা আজকে দিছে, এত সলিড ব্যাটিং করছে সে, ফ্যান্টাস্টিক। নিউজিল্যান্ডের ওই ইনিংসটা এত সলিড ছিল না। ও নিউজিল্যান্ডের ওই ইনিংসে সে রেজিলিয়েন্স দেখিয়েছে। সে হচ্ছে যে একটা প্রান্ত আগলে ধরে দাঁড়ায় ছিল, পরে রান করেছে, কিন্তু আজকে সে একদম পারফেক্ট একটা সলিড টেস্ট ইনিংস খেলেছে। সো জয়ের এই জায়গাটাতে আমি বলবো যে এটা যদি কন্টিনিউ করে, কালকে ফার্স্ট সেশনটা যদি জয় কাটিয়ে দিতে পারে, আমি আই হোপ জয় একটা যদি ট্রিপল ফিগার বের করে আনতে পারে আর কি। ও যদি একটা সেশন কাটাই দিলে ওকে আউট করাটা একটু কঠিন হয়ে যাবে। আর দ্বিতীয় দিনে আসলে ছটফট করবে কিনা সেটা আসলে উইকেটের যে চরিত্র, অন্তত প্রথম 2 দিন যেটা দেখলাম, এবং আজকে তো মোটামুটি সারাদিনই ওভারকাস্ট কন্ডিশনস ছিল, তো এই ধরনের কন্ডিশন থাকলে সকাল দিকে একটু ছটফট আমার মনে হয় সবাই করবে। সকালের দিকে উইকেটে বল কিছুটা মুভও করবে আই এম গেসিং, এবং উইকেট কিন্তু ডার্কার হচ্ছে যত সময় যাচ্ছে, এটা আস্তে আস্তে আরো কালো হচ্ছে উইকেটের চরিত্র। স্পিনাররা টার্ন পাচ্ছে, স্পিনাররা কিছু এক্সট্রা বাউন্সও পাচ্ছে, পেসাররা বাউন্স পাচ্ছে, তো ব্যাটিংটা খুব টাফ হবে। দেখা যাক আর কি কালকে কি করে। বিশেষ করে জয় আর তাসকিন, বারবার আমি বলতেছি, ওরা যদি আধা ঘন্টা কোনো মতে পার করে দিতে পারে তাহলেই কিন্তু মানে গুড থিংস শুড হ্যাপেন ফর বাংলাদেশ। বিশেষ করে ইয়াসির আছে, লিটন আছে, এবং হচ্ছে যে মেহেদি আছে। আর মেহেদির কথাও আমি এখানে, যেহেতু কথা প্রথমে চলে আসছে, মেহেদির কথাও আমি এই জায়গায় একটু বলতে পারি যে আমরা নিজেরাও কিছুদিন আগ পর্যন্ত হাসাহাসি করতাম, বমক করতাম, ভাই বলছে, এ বলছে, সে বলছে, বাট সেই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে শুরু করে আস্তে আস্তে মেহেদিকে যতই দেখতেছি ওয়ান ডে এবং টেস্ট দুই ফরম্যাটেই, দ্য মোর আই সি হিম, আই সি এ মোর ম্যাচিউরড মেহেদি মিরাজ।
কি সেটা বোলিং হোক কি সেটা ব্যাটিং হোক, বিশেষ করে ওর ব্যাটিং নিয়ে তো কথা বলতেছি, মিরাজ কিন্তু 3 উইকেট পাইছে এই আজকে, মানে এই টেস্টে, এবং 3 উইকেট যে পেয়েছে সে, ও কিন্তু আমরা যদি আমি একটু স্কোরবোর্ডটা দেখি, দেখো 40 ওভারে হি গেভ অ্যাওয়ে অনলি 94 রানস, অলসো টুক 3 উইকেটস, এবং তার ফিগারটাই কিন্তু বলে দিচ্ছে যে সে কি পরিমাণ প্যারা দিছে সাউথ আফ্রিকানদেরকে। দ্য লাইন অ্যান্ড লেংথ হি ম্যানেজ টু বোল, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। সো মেহেদী মিরাজ, যেটা বলছিলাম যে কালকে ব্যাট হাতেও তাকে দায়িত্ব পালন করতে হবে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ফার্স্ট হাফ অ্যান আওয়ার, ফার্স্ট 40 মিনিটস উইল বি ভেরি ভাইটাল। যদি তাসকিন আর জয় পার করে দিতে পারে, তাসকিনের জন্য একটু কঠিন, ইনফ্যাক্ট সবার জন্যই কঠিন হবে, বাট তাসকিনের কথাটা বলছি কারণ হচ্ছে যে তাসকিনের তো আসলে অত সলিড ডিফেন্স নাই, তো তার জন্য হয়তো বা একটু কঠিন হবে। কিন্তু আবার স্পিনাররা যদি আসে, আমার কাছে মনে হয় যে তাসকিন ঠেকাই দিতে পারবে। সো আই হোপ স্পিনারদেরকে নিয়ে বোলিংটা করাবে সাউথ আফ্রিকা। তাহলে হচ্ছে যে তাসকিন আর যদি 40 মিনিটস ঠেকাই দিতে পারে, তাহলে 250, 270, ক্লোজ টু 300 হয়ে যাবে বাংলাদেশের। Yeah, I hope that we have a very interesting test match. That's what I hope. Karon test match takes poised beautifully after 2 days. Obviously, South Africa with their noses in front, especially at home. But from what we saw, South Africa কিন্তু একটা বোলারই মোটামুটি threatening, which is Harmer. হার্মারেরই ডেঞ্জার, হার্মারই হার্ম করে। বাকিরা কিন্তু ইফ ইউ স লিজার্ড উইলিয়ামস, ইফ ইউ স ডুয়ান অলিভিয়ার, এদের কাছ থেকে কিন্তু তেমন কোনো সার্ভিস পায় নাই সাউথ আফ্রিকা। দে হ্যাভ অ্যানাদার অপশন ইন ভিয়ান মুল্ডার। এখন মুল্ডার কেমন সুইং পায় সেটা দেখার বিষয়। মুল্ডার ইজ আ বিট অফ আ সুইং বোলার, মিডিয়াম পেস 125, 130 করে। সো হি রিলাইজ আ লট অন সুইংস। আমার কাছে মনে হয় যে মুল্ডারকে যদি আনে না, মুল্ডার হার্মারের মতো থ্রেটেনিং হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানে এই ওবলিং ধরনের বলগুলা খেলতে সবসময় ট্র্যাডিশনালি প্রবলেম হয়ে থাকে। কন্ডমের কথা যদি চিন্তা করো, বোল্ট, সাউদি, এদেরকে ওয়াগনার, এদেরকে ঠেকায় ঠোকায় বাংলাদেশ কিন্তু গ্রন্ডমকে উইকেট দিয়ে আসে। হ্যাঁ, সো এই ওবলিং ধরনের বোলিং গুলা বাংলাদেশ আসলে হ্যান্ডেল করতে পারে না। আর যদি ওভারকাস্ট কন্ডিশন থাকে, যদি বাতাস হয়, তাহলে ইউ উইল সি আ লট অফ মোল্ডার, এবং আই থিঙ্ক বাংলাদেশ খুব ট্রাবল ফেস করবে ওকে খেলার সময়। Well, you know that's a big question যে কালকে মানে কেমনে কি হয়। মুভিং অন, আমি এখানে আরো একটা কমেন্ট নিতে চাই যে ফাজল রাবি বলছে, আপনাকে মনে হয় মাউন্ট মঙ্গনউই টেস্টের মতো ডারবান ওর পোর্ট এলিজাবেথ টেস্ট হবে? ফ্রম হোয়াট আই হ্যাভ সিন সো ফার, মাউন্ট মঙ্গনউইর টেস্টের সাথে এই টেস্টে কিন্তু দের আর সিমিলারিটিস। For instance, first day New Zealand lost 3 or 4 wickets. South Africa also lost 4 wickets. Second day starting এসে মানে ফার্স্ট সেশনটা বাংলাদেশ টুক উইকেটস, সেকেন্ড সেশনের মধ্যে অল আউট করে দিছে। এই টেস্ট ম্যাচেও তাই হয়েছে, সাউথ আফ্রিকা সেকেন্ড সেশনের মধ্যে অল আউট হয়ে গেছে, স্কোরিং আ 350 odd score. And then all of a sudden ফার্স্ট ইনিংসে যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো, দে গট আ সলিড স্টার্ট। এখানেও কিন্তু একটা দেয়ার ওয়াজ আ সলিড স্টার্ট, বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট এই যে লাস্টে যে 3টা উইকেট পড়ে গেল, বাংলাদেশ কিন্তু ওই টেস্ট ম্যাচে মাউন্ট মঙ্গনউই টেস্টে দে গট আ ভেরি গুড, মানে ফার্স্ট উইকেটটা যাওয়ার পর সাদমান ওয়ান্স হি লেফট, তারপরে কিন্তু শান্ত আর জয়, হ্যাঁ, শান্ত এন্ড জয় ফর্মড আ ভেরি নাইস পার্টনারশিপ। দে এন্ডেড দ্য ডে হ্যাভিং লস্ট 1 উইকেট, এন্ড তারপরে জয় এন্ড মমিনুল পরের দিন এসে শুরু করে দে ব্যাটেড স্লোলি এন্ড দে কেপ্ট গোয়িং, এন্ড লিটন আসার আগ পর্যন্ত ইট ওয়াজ অল স্লো, দেন লিটন এসে হি আপড দি অ্যান্টি প্লেইং হিজ ন্যাচারাল গেম। কালকেও এরকম কিছু হয় কিনা হু নোস, বাট ওইটাই সাজ্জাদ যেটা বলতেছে যে 300 নট আনলাইকলি, ইট উইল টেক সামথিং রিয়েলি স্পেশাল, মানে হার্মার আজকের থেকেও ভালো বোলিং করতে হবে, বা দ্য আদার্স নিড টু বোল স্পেশাল, ওর বাংলাদেশ নিড টু ব্যাট ভেরি পোরলি, very responsibly, or the pitch needs to have changed drastically and aided fast bowlers for Bangladesh to be all out for, let's say, 200 or 250 এরকম। মানে সো আই ডু সি সিমিলারিটিস, বাট এই টেস্টটা আমি ড্রয়ের দিকেই দেখতেছি এখনো, কারণ কালকে বৃষ্টির চান্স,
90% আমি ধরে নিচ্ছি যে একটা সেশন আমি যাবে। এখনো ড্রর দিকে দেখতেছি না, এই টেস্টের রেজাল্ট হবে, এবং দ্যাট এক্সাইটস মি মোর অ্যাবাউট দিস টেস্ট ম্যাচ। হ্যাঁ, we could lose up to 3 sessions or more due to rain, সাজ্জাদ। এটার জন্য আমি মানে বারবার আমি যখন ডারবানের ফোরকাস্টটা দেখি তখন আমি বারবার দেখতেছি যে it's the same, it hasn't changed one bit. So আমি just I want to share with everyone যে what the Durban আমি চাই forecast. যদি বৃষ্টি হয়ও, হুম। যদি বৃষ্টি হয়ও আমি চাই কালকে সারাটা দিন বাংলাদেশ খেলে ফেলুক। যেই 3টা সেশন মিস করবে বললা সেটা 4th ডেতে হোক, তাহলে 4th ডেতে যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে বাকি থাকবে একটা দিন, ওই একটা দিন যদি কোনো বাংলাদেশ পার করে ফেলতে পারে তাহলে আর সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার সাথে টেস্টে যদি ড্র করে আমি আবারও 30 সেকেন্ড হাসবো তোমার দিকে তাকায়। Oh shit. Yeah. So Friday, Saturday, Friday-তে বৃষ্টি, Saturday-তে thunderstorm, Sunday-তে it's going to be cloudy. So দুইটা দিন কিন্তু there is chance of rain. এখন it will take some miracle if it doesn't rain, given the forecast. And apparently it's been raining on Saturdays and Sundays or এরকম weekends for the last few weeks, কারণ এটা তো South African সামারের দিকে, সামারের একদম লাস্টে, so you know they're approaching their winter. So এই টাইম আসলে ওরা অতটা ক্রিকেট খেলে না, বাট এবার যেহেতু প্যান্ডেমিক সেটার কারণে they're playing some extra matches. But anyways, আমি I expect this to go to the 5th day, and then হ্যাঁ 5th day তে এসে একটা রেজাল্ট আসতে পারে, but so far it looks very likely that South Africa, if they play this way, they might get a big lead first innings 100 রানের. That's how I feel, and then it might go like the second test against New Zealand. South Africa যে টেস্ট ম্যাচটা জিতলো, সো ওইটাতেও কিন্তু it was a very even battle for the first few innings. তারপরে কিন্তু South Africa started to chip away at New Zealand, and first innings একটা lead পেয়ে second innings they batted and then declare মারলো, and then last innings at New Zealand call out করলো bowling in the last day. Good test match awaits. আমি এটা নিয়ে I'm completely sure, কারণ বাংলাদেশ যেভাবে করে খেলছে, I'll say this much, বাংলাদেশ একদম স্টুপিড ক্রিকেট খেলে নাই, they've held their nerve, and বাংলাদেশের মানে এখন away conditions-এও বাংলাদেশ কিন্তু they don't fall apart একদম শুরু থেকেই। It's not super negative, it's not super defensive fields যেটা 2017-এ ছিল। You think of how much progress Bangladesh have made in test cricket, এটা 2017-এর অলমোস্ট কিন্তু সেম একটা ব্যাচ ছিল, খুব একটা আকাশ পাতাল তফাৎ নাই। সো বাংলাদেশ হ্যাভ প্রোগ্রেস ইন টেস্ট ক্রিকেট ম্যাসিভলি, কারণ এখন বাংলাদেশের পেসাররা, ইভেন সামবডি লাইক খালেদ যে এর আগে একটা উইকেট পাইছিল, এই টেস্ট ম্যাচে এসে 4টা উইকেট পেয়ে গেল, and the Pacers are showing that they can perform in all sorts of conditions. ওই একজন পারে নাই, তাসকিন ফর ইনস্ট্যান্স, তার উপরে হয়তো বা এক্সপেকটেশনটা হাইয়েস্ট ছিল, সে পারে নাই, বাট অন্যরা ঠিকই পোষায় দিছে সেটার জন্য। and then also you look at Miraj, he's a much more mature player this time around, and Mirajও কিন্তু রান পাবে। I just have a feeling that this is one of those tests যেখানে Miraj and Khaled as well they'll perform again. আর সাউথ আফ্রিকার ক্ষেত্রে আমি যেটা বলবো যে ইটস আ নিউ টিম, সো সাউথ আফ্রিকার ইনএক্সপিরিয়েন্সটা খুবই চোখে পড়ে। এই এক্সপিরিয়েন্স দুইজন ব্যাটার যদি রান না পাইতো তাইলে কিন্তু সাউথ আফ্রিকার অবস্থা খুবই খারাপ হইতো। মানে আই এম টকিং অ্যাবাউট বাবুমা অ্যান্ড এলগার, এরা মিলে তো 150-র উপর রান করছে, and then বাকিরা they chipped in with 20s and 30s and everything. So there is no superstar in that South African batting order, but it is a team যেটা আমি মনে করি, মানে তুমি যতটুক ভেরেইনার ব্যাটিং দেখছো বা তুমি যতটুক রিকলটনের ব্যাটিং দেখছো, they are very good players, মানে ব্যাটিং দেখে বোঝা যায় যে there is a very good player inside. They just need more consistency, and down the line they're gonna be important players for South Africa, all in under 25, Verreynna and Rickelton. So they're probably there for 10 years or so. তাদের ডোমেস্টিক রেকর্ড তাই বলে, বিকজ they both have averages of above 50 ডোমেস্টিক ক্রিকেটে। সো and then হার্মার আসাতে it's a different attack, যেখানে আসলে সাউথ আফ্রিকা আর হ্যাভিং টু রিলাই মোর অন স্পিন। আমি বাংলাদেশকে চান্স দিতাম না যদি রাবাদা খেলতো এই টেস্ট ম্যাচে, সত্যি করে বলতে, বাট আমিও কিন্তু সেটা বললাম যে রাবাদা নরকে কে জানি বললো না যে বাংলাদেশ আসলে ইয়ে করবে কিনা, ফলোনে পড়বে কিনা। সো রাবাদা নরকি এনগিডি এরা যদি থাকতো তাহলে বলতে পারতাম যে বাংলাদেশ সকালের সেশনটা সার্ভাইভ করতে গিয়ে খবর হয়ে যাবে, সকালের ফার্স্ট আওয়ার স্পেশালি। কিন্তু যেহেতু তারা নাই,
ওইসব ফাপড় নিয়ে লাভ নাই শানুর, আমাদেরও তামিম সাকিব নাই। So, হ্যাঁ, বাংলাদেশেরও তামিম নাই, সাকিব নাই। অ্যান্ড ইউ নোটিস যে বাংলাদেশের এখন বেঞ্চ স্ট্রেংথ কিন্তু ভালো। মানে ইফ সামবডি গোজ মিসিং, আই নো বাংলাদেশের টেস্ট টিমের কম্বিনেশনটা ঠিক নাই, অ্যান্ড এটা নিয়ে মানে আমরা সবাই দেখতে পারতেছি যে 4 জন বোলার দিয়ে আসলে টেস্টটা হয় না। এক্স্যাক্টলি, একটু হ্যাঁ, 20 মানে ওভার একটা করলেও বোলার ঢোকাইতে হবে সামহাউ। হ্যাঁ, হ্যাঁ, you have to play another, মানে ওটার জন্যই সাকিব is so essential to the balance of the team because he's an extra bowler and a batter, which is why টেস্টে you need an all-rounder who can do both। মানে টেস্টে কিন্তু অলরাউন্ডারের অভাব এখন ওভারঅল। অস্ট্রেলিয়া have produced one, ক্যামেরন গ্রিন, he looks the goods। ইন্ডিয়াতে কিন্তু তুমি দেখো নাই না ক্যামেরন গ্রিনের খেলা আরে নাকি? না, ওরা ভালো লাগে না, ওরা আমার আহ, মনে হয় না ওই লেভেলের প্লেয়ার। না, ওর ওর এখন জিনিসটা কি, ও হি ক্যান বি আ শেইন ওয়াটসন। শেইন ওয়াটসনের টেস্ট ক্যারিয়ার কিন্তু খুব একটা ভালো না, বাট হি ইজ অলরেডি শোয়িং সাইন্স যে ও মানে লম্বা সময় ব্যাটিং করতে পারবে। হি ইজ আ ব্যাটিং অলরাউন্ডার, হি ইজ এ ব্যাটিং অলরাউন্ডার, ওর বোলিং ভালো লাগে না। হ্যাঁ, বাট ও বল কিন্তু 140 গতিতে রেগুলার করতে পারে। ওটা আন্দ্রে রাসেলও পারে। আন্দ্রে রাসেলও পারে, হ্যাঁ, বাট হি হ্যাজ টেকেন কি উইকেটস, মানে যখন দরকার পড়ে। অস্ট্রেলিয়ার তো আমরা টেস্ট ক্রিকেটে রিসেন্টলি মানে অ্যাশেজে যেটা দেখলাম যে ইটস দেয়ার বোলিং দ্যাট ওয়ান দেম দ্য অ্যাশেজ, রাইট? যখন অন্য বোলাররা টায়ার্ড হয়ে গেছে, হি কেম ইন এন্ড হি ডিড আ জব এজ ওয়েল। সো এনিওয়েজ, টেস্ট ক্রিকেটে হ্যাভিং দ্যাট অলরাউন্ডার ইজ সো ইম্পর্টেন্ট। বাংলাদেশের সাকিব না থাকলে আসলে মিরাজ ইজ অ্যান অলরাউন্ডার অ্যান্ড আই হ্যাভ এ ফিলিং শানুর যে মিরাজ আলহামদুলিল্লাহ যেভাবে ব্যাটিং করতেছে, আস্তে আস্তে ওর ব্যাটিংটা আরো ইমপ্রুভ করলে, হ্যাঁ, ইউ নেভার নো, সাকিবের জায়গাটা আস্তে আস্তে ও যদি কোনোভাবে নিয়ে নিতে পারে, হ্যাঁ, তাইলেই কিন্তু সাকিব না থাকলে এই প্যারাটা, মানে সাকিব না থাকলে এখন যে প্যারাটা হচ্ছে সেই প্যারাটা আস্তে আস্তে সলিউশন চলে আসবে। at the same time মানে আমার মনে হয়, if you can promote মিরাজ আপ, মানে yeah, but মেইন কথা হচ্ছে ওইটা। আমার মনে হয় বাংলাদেশ আর প্লেইং ওয়ান ব্যাটার টু মেনি। ওইটাই, একটা মানে আমরা একটা ব্যাটার একদিন কিন্তু এটা নিয়ে খেলাচ্ছে। আলোচনা করছিলাম যে আসলে এইটা বাংলাদেশের জন্য একটু ট্রিকি একটা অবস্থায় চলে আসে। এই যে জাস্ট লুক এট দিস টেস্ট ম্যাচ, অলরেডি 4 উইকেট কিন্তু নাই। সো এই ইনিংস এর কথাও যদি ভাবি তাহলে কিন্তু সবাই বলবে ভাই না ঠিক আছে, আমার আসলে 8টা ব্যাটসম্যান 7টা ব্যাটসম্যান দরকার আছে, হ্যাঁ 8টা ব্যাটসম্যান দরকার আছে। কিন্তু আবার শান্ত আর জয়ের যেভাবে খেলতেছিল, দে শুড হ্যাভ এন্ডেড দিস ডে। আজকে যেভাবে খেলতেছিল ওরা, তো ওইটা যদি হয়ে যেত তখন কিন্তু আবার তখন কিন্তু আমাদের মনে হইতো যে না, আরেকটা বেশি পেসার আসলে খেলানো যাইতো মনে হয়, হ্যাঁ। সো ওই জায়গাটাতে একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে কিন্তু। আর আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে বাঞ্চ অফ নিউ প্লেয়ার্স, আলটিমেটলি তামিম, সাকিব, মুশফিক এরা তো আর 4-5 বছর পরে থাকবে না। সো ওই জেনারেশনটা নিয়ারিং দেয়ার এন্ড অফ দেয়ার ক্যারিয়ার। সো নেক্সট জেনারেশনে এর চাইতে বেটার যদি কিছু পাওয়া যায়, যারা হচ্ছে যে ওই মানে আজকে বাংলাদেশ যখন ব্যাটিং করতেছিল তখন বারবার কিন্তু হোল টিমের এভারেজটা দেখাচ্ছিল। সো সব কিন্তু ওই যে ওই 29, 30, 32, 35 এর আশেপাশে ঘুরতেছে। মিডল অর্ডারে ইফ ইউ গেট 2 ব্যাটার্স উইথ 40, 45, 50 এভারেজ, তখনই কিন্তু এই সমস্যাটার সলিউশন চলে আসবে। তখনই কিন্তু তোমার আর 8টা ব্যাটার দরকার নাই। প্রবলেমটা ওইখানেই যে আমাদের এখন সবার এভারেজই হচ্ছে 35, 36 এরকম। সো এই জন্য আসলে এখন 8টা ব্যাটার দরকার। দুইটা ব্যাটার যদি পাওয়া যায় 45, 50 এভারেজের, তাহলেই আর তখন তুমি 5টা বোলার নিয়ে খেলতে ঝামেলা হবে না। আচ্ছা, মানে ওই তো বাংলাদেশের সাকিব ছাড়া টেস্ট টিমটা সাজানো is a tricky thing. You're asking the fast bowlers to do a lot. I'm gonna be worried মানে for the bowlers, বাংলাদেশের বোলারসদের জন্য, the fast bowlers, and then of course এই পিচটাতে তো there is more turn, so maybe Mominul, Shanto, they might also become a factor. মমিনুল আন্ডার বোল করছে, ওর আরো কয়েক ওভার করা উচিত ছিল। He's almost like the fifth bowler, so Mominul and Shanto, they will have to pick up the slack যদি এটা হয়। আরো কয়েকটা কমেন্ট একটা মানে আমি নিয়ে আবার পরে থেমে গেছিলাম, সেটা হচ্ছে যে নাহিনের এই কমেন্টটা, প্লিজ টক অ্যাবাউট দ্য ফিউচার অফ ওডিআই ক্রিকেট, জাস্ট বোরিং লাগে এখন। আমি মানে সত্যি করে বলবো কি যে ওডিআই ক্রিকেটের কিন্তু ইট হ্যাজ গন থ্রু আ চেঞ্জ। ওডিআই সুপার লিগটা আসার পর থেকে এবং
ওডিআই সুপার লিগটা এমন একটা টাইম আসছে যে বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের টি-20 ম্যাচ দেখে মানে দেখতে 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 আমরা জাস্ট টি-20 খেলাই দেখছি যেখানে বাইল্যাটারাল 5 ম্যাচ টি-20 সিরিজও হয় বাংলাদেশের মাঠে। 5 ম্যাচ টি-20 সিরিজ এগেইনস্ট দ্য লাইকস অফ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাইট? বাট 5 ম্যাচ ওডিআই সিরিজ কিন্তু কেউ খেলে না, নট ইভেন ইংল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া। ওডিআই ট্রাই নেশন সিরিজও হয় না, মানে আগে ওডিআই আগে 5 ম্যাচ কি আগে আগে তো শানুর 7 ম্যাচ ওডিআই সিরিজও হইতো। সিরিজও হইতো, হ্যাঁ। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের 7 ম্যাচ ওডিআই সিরিজ হইছে। এইটা কিন্তু দিস ইজ সামথিং দ্যাট মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে ওডিআই এর ভ্যালিউটা যতই সুপার লিগ করা হোক না কেন, একটা না একটা দিক থেকে কিন্তু ওডিআই খেলতেছে না টিমগুলি। নিউজিল্যান্ড হ্যাভ প্লেড 4 ODIs in the last 1 year. 2001 এর দিকে অস্ট্রেলিয়াতে কিছু সিরিজ হতো, বিবি সিরিজ, সিবি ভিভি, সিরিজ, হ্যাঁ, ট্রাই নেশন সিরিজ, হ্যাঁ। ট্রাই নেশন সিরিজ হইতো, যেগুলা হচ্ছে যে ইট টুক এইজেস টু ফিনিশ দ্যাট টুর্নামেন্ট। হ্যাঁ, এক একটা দল মনে হয় এক একজনের সাথে 3টা করে ম্যাচ খেলতো, 3টা করে খেলতো, হ্যাঁ। তো খুবই খুবই ইন্টারেস্টিং টুর্নামেন্ট ছিল আসলে। ওইটাই মানে দিন শেষে হয় কি, টি-20টা চলে আসার কারণে যত যা কিছুই বলি, আমরা যতই ক্রিকেট বিশুদ্ধবাদী কথাবার্তা বলি না কেন, আমি ভাই একদম অনেস্টলি বলি, আমি হয়তো চাইবো মাঠে বসে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতে, কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠে বসে টেস্ট ক্রিকেট খেলাটা আমাকে পারমিট করছে না, ডিউ টু মাই ওয়ার্কলোড, ডিউ টু মাই টাইম ম্যানেজমেন্ট, যত যা কিছুই বলো। বরঞ্চ দেখা যাবে যে যেহেতু আমি প্রফেশনালি কমেন্ট্রি করছি, বরঞ্চ দেখা যাবে যে আমি যদি কোনো একদিন মাঠে জাস্ট অ্যাজ এ স্পেক্টেটর খেলা দেখতে চাই, আমি হয়তো টেস্ট বা ওয়ান ডেতে কমেন্ট্রি করে আমি হয়তো একটা টি-20 ম্যাচই বেছে নিব মাঠে বসে খেলা দেখার জন্য। সে নট অনলি, আমি শুধু আমার কথা বলবো না, এটা কিন্তু একটা সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। একটা টি-20 ম্যাচ যাব, 3 ঘন্টার মধ্যে খেলাটা শেষ হয়ে যাবে, 3.5 ঘন্টার মধ্যে খেলাটা শেষ হয়ে যাবে, চলে আসবো, রাত্রেবেলা বাসায় এসে ঘুম দিব। হ্যাঁ, এটা মোর মানুষের জন্য, এটা মোর প্র্যাকটিক্যাল মানুষের জন্য। এখন আসলে ওই টেস্ট ম্যাচ, ওয়ান ডে ম্যাচ মাঠে বসে খেলা, কারণ আলটিমেটলি মাঠের দর্শকরাই তো আসলে খেলাটার প্রাণ। তো টেস্ট ম্যাচ এবং ওয়ান ডের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এখন একটু অল্টারনেটিভ চিন্তা করতে হবে নীতি নির্ধারক যারা রয়েছে। আই এম নট টকিং অ্যাবাউট অল্টারনেটিভ সলিউশন টু দ্য গেম, আমি বিজনেসের কথা বলতেছি। বাণিজ্যিকীকরণ কথাটা যদি বলি, তাহলে টেস্ট এবং ওয়ান ডে কে এখন অন্যভাবে খাওয়াইতে হবে, অন্যভাবে স্পন্সর অ্যাট্রাক্ট করতে হবে। আর আই ডোন্ট নো, মেবি এমন এমন কিছু করা যায় কিনা যে টিভির ক্ষেত্রে, টিভি অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে বেশি পুশ করা যায় কিনা, আর টি-20-র ক্ষেত্রে টিভি অ্যাডভার্টাইজমেন্টের চাইতে অনফিল্ড ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বেশি পুশ করা যায় কিনা। তো যদি দুই ধরনের ব্র্যান্ডিং, দুই ধরনের মার্কেটিং পুশ করে ক্রিকেট বোর্ডগুলা স্পন্সরদের দিক থেকে, ক্রিকেট বোর্ডগুলো যদি ওইভাবে প্রেশার দেয়, স্পন্সররা ওইভাবে আসতে বাধ্য। সমস্যাটা হচ্ছে এখন বিজনেসটাও হয়ে গেছে উল্টা, স্পন্সররা বলতেছে আমি এটা করব, তোমাকে এটা করতে হবে, ওরাও এটা মানতেছে। শুধু এখন না, এটা কিন্তু সিন্স এইজেস চলে আসতেছিল। আমি কিন্তু যখন ওই যে স্টোরিজ গুলা বলতাম, সেখানে কিন্তু ওই 92 ওয়ার্ল্ড কাপের ওই গল্পটা বলেছিলাম, যেটা কিন্তু সেই 1992 সালের ওয়ার্ল্ড কাপে, তো ওই 1 বলে 22 রানের পিছনে কিন্তু বৃষ্টি টিষ্টি কিছু না, মূলত কিন্তু বিজনেস দায়ী ছিল 1 বলে 22 রান হওয়ার জন্য। আমি গল্পটা সামনে আবারও কভার করব ভিডিও হিসেবে ইনশাল্লাহ, তাহলে সবাই আরো বুঝতে পারবে যে কি বলতেছি যারা মিস করে গেছে। কিন্তু ওইটাই বললাম যে যত দিন যাবে তখন কিন্তু ওই ক্রিকেটের বাণিজ্যিকীকরণের দিকটাই কিন্তু মানুষ চিন্তা করবে, বা নীতি নির্ধারকরা বা আয়োজকেরা চিন্তা করবে, কারণ দিন শেষে ওরা এখান থেকে টাকা বের করতে হবে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে এখন যদি সত্যিকার অর্থেই ওয়ান ডে বা টেস্ট ম্যাচকে কেউ যদি সেল করতে চায়, তাহলে ডিফারেন্ট স্ট্র্যাটেজি করতে হবে, সেম স্ট্র্যাটেজিতে হবে না। এটা মেনে নিতেই হবে যে টি-20 সবসময় আগে থাকবে সেম বিজনেস স্ট্র্যাটেজিতে। হয়তোবা এখন অনফিল্ড, অফ ফিল্ড, টিভি, রেডিও এভাবে আলাদা আলাদা করে ভাবার সময় চলে আসছে। Um, speaking of which, keep this in mind, and this is important. সেকেন্ড টেস্ট ম্যাচে কিন্তু সাকিব আল হাসান খেলবে না, সে কিন্তু দেশ থেকে আজকে ইউএসএ তে চলে গেছে, হ্যাঁ, টু টেক কেয়ার অফ হিজ ডটার্স এন্ড হিজ ফ্যামিলি। অবভিয়াসলি তার পরিবারের হি ইজ নট গোয়িং উইথ হিজ ওয়াইফ, তো কারণ তার ওয়াইফ এখানে থাকবে টু টেক কেয়ার অফ হার মাদার এন্ড মানে সিচুয়েশনটা তো যেহেতু এখানে দের আর পিপল ইউনো মানে যেহেতু
সবাই সুস্থ নয়। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে লাইক ওয়ের ওয়ের where does Bangladesh, put Sakib Al Hasan in terms of a player like তাকে রেগুলার খেলানো? I know we talk about this, but এখন it's very apparent that সাকিবের and সব প্লেয়ারেরই থাকে ফার্স্ট প্রায়োরিটি ইজ ফ্যামিলি, বাট হি হ্যাজ বেসিকলি লিভড আ লাইফ যেখানে ওর লাইফস্টাইলটা এমন ফ্যামিলি কামস ফার্স্ট, ফ্যামিলি 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 ফ্যামিলি, অ্যান্ড দেন ক্রিকেটটা আমার ফ্যামিলির বাইরে, I can play, I can make money, I can do my sponsorship deals, I can do all of that. That's all fine and great. মানে from a humanitarian perspective, from a human perspective, that's absolutely fine. এটাতে কোয়েশ্চেন করার কোনো স্কোপই নাই। But my thing is that from a cricketing perspective, the board or the management definitely তাদের এখানে একটা ডিসিশনের জায়গা তো থাকে। You just can't allow a player, সবারই ফ্যামিলি আছে, বোর্ড ম্যানেজমেন্টেরও ফ্যামিলি আছে, অন্য প্লেয়ারগুলিরও ফ্যামিলি আছে। সামওয়ান ইয়াং যে টিমে আসছে, সে হয়তো বা তার ফ্যামিলির কেউ অসুস্থ থাকা সত্ত্বেও সে হয়তো বা টাইম দিতে পারে না। জাস্ট সেইং, সো নাও ওয়ের ডাজ দিস সিচুয়েশন গো? কারণ সাকিব সেকেন্ড টেস্ট ম্যাচ খেলবে না, এটা আমরা সবাই জানি। সাজ্জাদ, তোমার কি মনে হয়? এটা আসলে আই থিঙ্ক বোর্ড যে কথাটা বলেছিল সাকিবের ক্ষেত্রে, যে আমরা সাকিবের পাশে আছি, ও যে ডিসিশনটাই নিবে সেটাই মানে ফ্যামিলি কামস ফার্স্ট, আম গোনা গো উইথ দ্যাট। আমি ওটার ফেভারেই থাকবো, কারণ আসলেই ফ্যামিলি কামস ফার্স্ট। এবং এটা শুধু সাকিব না, এটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই। এখন কোনো প্লেয়ার যদি ফ্যামিলির কোনো মেম্বার অসুস্থ হোক বা কিছু ওই সময়টার জন্য যদি খেলাটাকে চুজ করে, দ্যাটস অলসো হিজ চয়েস, বাট দ্যাট ডাজ নট গিভ আস অর দ্য ম্যানেজমেন্ট অর দ্য বোর্ড এনি রাইট টু পুশ অ্যানাদার প্লেয়ার বাই গিভিং দ্যাট এক্সাম্পল, যে ও তো ঠিকই ফ্যামিলি ইমার্জেন্সির সময় এসে খেলছে, তোমার কি সমস্যা? দ্যাট ইজ দ্য রং থিং টু ডু। সো আমার কাছে মনে হয় যে ফ্যামিলি ইমার্জেন্সি যদি হয়, অ্যান্ড ইফ এ প্লেয়ার চুজেস টু টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি, দ্যাটস অ্যাবসলিউটলি অল রাইট। আর সাকিবের এই কথাটা যদি আমি স্পেসিফিক্যালি যদি বলি, তাহলে তো মানে এইটা তো আমরা আসলে জানি যে এই মুহূর্তে আসলে যে সিচুয়েশনে সাকিব যাচ্ছে, সেই সিচুয়েশনটা অলমোস্ট ইম্পসিবল একটা সিচুয়েশন ফর এ প্লেয়ার টু ক্যারি অন প্লেইং। তার মা অসুস্থ, তার শাশুড়ি অসুস্থ, তার ওয়াইফ তাদের মা এবং শাশুড়ি টেক কেয়ার করার জন্য এখানে আছে, সাকিবের মেয়েরা আছে ইউএসএ তে। সো সাকিব হ্যাড টু গো টু হিজ ডটার্স। সো এই ধরনের এই ব্যাপারগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে একটু সেন্সিটিভ, এবং আমাদেরকেও একটু সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত। আর শানুর যেটা বললা যে বোর্ডের আসলে এখানে করার কিছু আছে কিনা বা অন্যভাবে হ্যান্ডেল করার কিছু আছে কিনা, আমি বলবো যে সাকিবের ক্ষেত্রে যেভাবে হ্যান্ডেল করেছে, আমি চাই সবার ক্ষেত্রে সিমিলারলি হ্যান্ডেল করা হোক, বা ইন ফিউচার আল্লাহ না করুক কারো যদি এই ধরনের ফ্যামিলি ইমার্জেন্সি আসে, তাহলে ডিসিশনটা আসলে প্লেয়ারের উপরেই ছেড়ে দেওয়া উচিত। টু থিংস, সাজ্জাদ। একটা হচ্ছে যে এটা হয় না, এটা আমরা সবাই ভালো করে জানি। মানে একটা ডিসক্রিপেন্সি আছে, হাউ সাকিব ইজ ট্রিটেড টু হাউ দ্য আদার প্লেয়ার্স আর ট্রিটেড। ওয়ান, অফ কোর্স হি ইজ এ স্পেশাল প্লেয়ার, সো স্পেশাল ট্যালেন্ট, গ্রেটেস্ট ক্রিকেটার অফ অল টাইম বাংলাদেশে। এটা রং। রং। আর একটা রং হচ্ছে যে ইফ আ প্লেয়ার হ্যাজ মেড ইট ভেরি ক্লিয়ার যে তার প্রায়োরিটি কোথায়, অ্যান্ড এটা absolutely fine to have that priority, then why do you have that player in your central contracts, all three formats? Why has the That could board be a included discussion. হ্যাঁ That could be a discussion. সব ফ্যামিলি ইস্যু টিস্যু বাদ দাও, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার সাকিবকে পুশ করে জোর করে খেলানো হচ্ছে তিন ফরম্যাটে। ইটস ভেরি ক্লিয়ার, ইটস ভেরি এভিডেন্ট। সাকিব ইভেন যখন বোর্ড প্রেসিডেন্টের সাথে মিটিং শেষে এসে বলতেছিল যে আমি তিন ফরম্যাটে অ্যাভেলেবল, ইভেন দেন হি ওয়াজ লাফিং অ্যান্ড আনকনভিন্সিং স্মাইল। হ্যাঁ, আমি তো তিন ফরম্যাটেই অ্যাভেলেবল, এই টাইপের একটা কথা আসতেছিল। সো আমি জানি না অন্যদের কথা, আমি তো ভাই অ্যাটলিস্ট ওই ভাইবটা পাচ্ছিলাম যে ওকে পুশ করা হচ্ছে। সো দ্যাট ইজ এ রং থিং টু ডু। মানে ভাই দরকার কি? দরকার নাই তো এটা করার। তুমি বরঞ্চ
এই যে ফর এক্সাম্পল সাকিব যখন আবার আসবে এই দলের মধ্যে, কোপটা কে খাবে? ইয়াসির আলী রাব্বি। ভাই ও কি দোষ করছে? ও তো আলহামদুলিল্লাহ ক্যারিয়ারটা ভালো শুরু করছে, ওয়ান ডেতে ভালো করছে, টেস্টে ভালো করছে, টি-20 মাত্র শুরু করছে। তো ওর জন্য তো এটা খুবই আনফরচুনেট, এবং আমি বলবো যে ওর জন্য এটা আনফেয়ার যে ও থিতু হইতে পারছে না। তো আমার কাছে তো মনে হয় যে ওই জায়গাটাতে মানে মানে আমিও বারবার একটা কথাই বলি যে ইফ এ প্লেয়ার চুজেস এনি গিভেন ফরম্যাট, মেবি সেটা রিটায়ারমেন্টে না গিয়ে ধরে নিল যে আচ্ছা হ্যাঁ, ওই যে সাকিব তো বলছেই, সাকিব তো একটা ইন্টারভিউতে সে বলছে যে এই বছর আগামী বছর পরপর 2 বছর হচ্ছে যে 2টা ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপ আছে হোয়াইট বল ফরম্যাটে। তো আমার মনে হয় যে আমি আসলে হোয়াইট বল ফরম্যাটে কনসেন্ট্রেট করা উচিত। একটা প্লেয়ার যখন ক্লিয়ারলি এটা বলতেছে যে রেড বল ক্রিকেটে সে আসলে ওরকম কনসেন্ট্রেট করতে চাচ্ছে না, তাকে পুশ করে তাকে রেড বল ক্রিকেটে ঢুকায় 3টা ম্যাচের জন্য, 3টা ফরম্যাটের জন্য কন্ট্রাক্টে ঢুকায়, এইগুলা বাড়াবাড়ি করার আসলে কোনো মানে হয় না। আলটিমেটলি কি হইলো, এই জিনিসটা করার পরে এই সিরিজটাই যদি দেখি, হইতে পারে সাকিবের ফ্যামিলি অসুস্থ ছিল বা ফ্যামিলি ইমার্জেন্সির জন্য সে মিস করতেছে, কিন্তু দিন শেষে তো ওই কি বলবো যে ব্যালেন্সের যে একটা সমস্যা, সেই সমস্যাটা তো হইলই। সাকিব কিন্তু ঠিকই আবার আনঅ্যাভেলেবল হয়ে গেল এবং দিন শেষে আবার ব্যালেন্স নিয়ে টিমের মধ্যে একটা টানাটানি। অথচ আগে থেকেই যদি এটা জানতো, তাহলে টিমের আগে থেকেই প্ল্যানটা হইতে পারতো যে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, স্কোয়াডও ওইভাবে ঘোষণা করা হবে, ব্যাকআপ প্লেয়ার ওইভাবে ঘোষণা করবে। ইভেন সাকিব যখন আসতেছিল তখনও কিন্তু এইভাবে কথা বলা হচ্ছিল যে ও সেকেন্ড টেস্ট চান্স পাইলে খেলবে, কি সিচুয়েশন আছে। সো এত ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু থাকতো না। হ্যাঁ, আমি এই কথাগুলো বলতেছি যে অনলি বিকজ সাকিব ক্লিয়ারলি বলছে এই মুহূর্তে সে হোয়াইট বল ক্রিকেটে মনোযোগ দিতে চায়। এই কথাটা যদি সাকিব না বলতো তাইলে আমি এটা সাপোর্ট করতাম, আচ্ছা ঠিক আছে একটা ফ্যামিলি ইমার্জেন্সির জন্য চলে গেছে, এখন আসতে পারতেছে না, এটা একটা আনওয়ান্টেড ইমার্জেন্সি সিচুয়েশন, এটা কিছু করার নাই। কিন্তু ঘটনা তো সেটা না, ঘটনা হইতেছে যে ভাই আমরা সবাই জানি ওরে পুশ করে খেলানো হচ্ছে 3টা ফরম্যাট, তো এটা তো দরকার নেই। দ্যাটস দ্য থিং। এবং আমার ওইটাই মানে পয়েন্টটা ছিল যে when he is made it very clear যে তার প্রায়োরিটিটা কোথায়, দেন মানে the board should give him that space or make things clear. and মানুষের সাথেও কিন্তু এটা একটা মানে ফ্যানদের সাথেও এটা কিন্তু এক ধরনের বেইমানি হয়ে যাচ্ছে, রাইট? আমরা এক্স্যাক্টলি ফ্যান্স ডোন্ট ডিজার্ভ দিস। হ্যাঁ, সো একটা জায়গায় একটা প্রমিস আসতেছে যে তাকে খেলানো হবে, তাকে নেওয়া হচ্ছে, তাকে কনসিডারেশনে ইজ বিং ভিউড এজ দিস, বাট দেন দিন শেষে ও নিজে যে আবার বলতেছে যে না, দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট। সো I personally feel that it's time to have clarity এই সিচুয়েশনে। It's been going on for far too long, and এটা কিন্তু সেই 2017 সাল যখন সাউথ আফ্রিকা প্রথম মানে লাস্ট বাংলাদেশ ট্যুর করলো তখন থেকে, সো 2017, 18, 19, 20, 21, 22, 5 years it has been going on, and the board has not, মানে you can say যে বোর্ডের এখন ক্রেডিট আছে যে 5 বছর আগে বাংলাদেশ টেস্ট ক্রিকেট যেমনে খেলতো আর 5 বছর পরে এখন বাংলাদেশ ওয়েতে টেস্ট যেমনে খেলে, এটার মধ্যে একটা তফাৎ আস্তে আস্তে করে আমরা লক্ষ্য করতেছি, বাট উইথাউট সাকিব আর কি। বাট ওই দিন শেষে হাউ দে আর হ্যান্ডেলিং প্লেয়ার্স ইজ স্টিল আ বিগ কোয়েশ্চেন মার্ক ফর মি। বাংলাদেশের প্লেয়ার আসতেছে টেস্ট ক্রিকেটে, এটা আমরা খুব ক্লিয়ারলি দেখতে পারতেছি। সামওয়ান লাইক জয়, শান্ত, আস্তে আস্তে করে দে আর ডেভেলপিং, স্লো ডেভেলপমেন্ট বাট দে আর ডেভেলপিং। শরীফুল, তাসকিন হ্যাজ রিফাউন্ড হিমসেলফ, দে আর ডেভেলপিং। বাট যেটা আবারও বলতে হয় যে বাংলাদেশের ওই ডেভেলপমেন্টটা আস্তে আস্তে হইলেও they haven't learned, but board hasn't learned how to take care of its players or player managemenটের ক্ষেত্রে প্লেয়ারদের ম্যানেজ কেমনে করতে হবে। and the fact that the Bangladesh Cricket Board, they are organizing series after series during an IPL window, mind you সাজ্জাদ, বাংলাদেশ এখন মানে টি-20 ক্রিকেটে ভালো পারে না, বাট ওই দিন আসলে যখন সাউথ আফ্রিকার মতো বাংলাদেশের 5-6 জন 7 জন বা 9 জন, বাংলাদেশ যত বেটার টিম হবে ততই তো আইপিএল এর মতন টুর্নামেন্টে চান্স পাবে।
ওই দিন যখন আসবে তখন কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ আ ডিসিশন, ইউ হ্যাভ টু মেক আ ডিসিশন যে না, আই ক্যান্ট, মানে আই হ্যাভ টু হ্যাভ আ প্রপার টাইমলাইন ফর ওয়েন আই প্লে হোয়াট সিরিজ, হাউ আই ডু দিস। মানে বাংলাদেশ এখন হেলথের স্কেলটা সব করতে পারতেছে, বাট ইটস নট গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। মানে যতটা রাইট ডিরেকশনে যাওয়া উচিত ততটা যাচ্ছে না। মানে সব এভরিথিং ইজ নট রোজি। বাংলাদেশ হয়তো বা অন দ্য ফিল্ড রেজাল্ট পাচ্ছে, অফ দ্য ফিল্ড দের ইজ স্টিল লটস অফ ইস্যুস দ্যাট নিড টু বি হ্যান্ডলড। একটা জিনিস, আমাদের সামনে কিন্তু তুমি যেটা বললা যে শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ আছে, সো ইন দ্যাট টেস্ট সিরিজ এই টেস্ট সিরিজটা যদি বাংলাদেশ ভালো করে, দে আর অফ টু আ গুড স্টার্ট। ডু ইউ থিঙ্ক কোনো চেঞ্জেস বা কিছু আনা উচিত? মানে সাকিব তো ওই টেস্ট সিরিজেও মেবি অ্যাভেলেবল থাকবে না, ধরে নিলাম। ডু ইউ থিঙ্ক কোনো চেঞ্জেস আসা উচিত? আমার মনে হয় সাকিব ওই সিরিজে থাকবে। আমার মনে হচ্ছে সাকিব ওই সিরিজে থাকবে এবং ওই হোম সিরিজে সিরিজ তো, আচ্ছা আচ্ছা, হোম সিরিজ, হ্যাঁ হ্যাঁ, হোম সিরিজে থাকবে। হোম সিরিজ থাকবে। আর ও যদি থাকে তাইলে মেবি ইয়াসির আলী রাব্বি ড্রপড হবে। এছাড়া মানে চেঞ্জেস বলতে তুমি যদি স্কোয়াডের চেঞ্জের কথা বুঝাও, আই ডোন্ট থিঙ্ক আর বেশি কোনো চেঞ্জ হবে। বেশ মানে মেবি রেজাল্ট এখনো ওভাবে আসতেছে না, বাট সাইন্স উই ক্যান সি সাইন্স অফ ইমপ্রুভমেন্ট। এবং ওই জায়গা থেকে আমি বলবো যে ওয়ানডের মতো টেস্ট টিমটাও বাংলাদেশ আস্তে আস্তে গুছিয়ে ফেলতেছে। টি-20টাতেই এখন হচ্ছে যে এখন টেনশন আছে কিছুটা। when it comes to মানে this team, আমি একটু আসবো আরো কিছু, মানে আই হ্যাড আ ফিউ মোর কোয়েশ্চেন্স, বাট কমেন্ট গুলিও নিয়ে নিই, অনেকগুলি কমেন্ট জমে গেছে। আচ্ছা, এটার আগে আই থিঙ্ক এটা থেকে স্টার্ট করা উচিত, বা এটা থেকে, ডু ইউ গাইস রেকমেন্ড তামিম শান্ত টু ওপেন দ্য ইনিংস ইন পোর্ট এলিজাবেথ এন্ড জয় নাম্বার 3? দ্যাটস ইন্টারেস্টিং। আমি জয়কে কিন্তু ওপেনার হিসেবে দেখি না, আই সি হিম মোর অ্যাজ আ ওয়ান ডাউন প্লেয়ার, বাট দেন লেফট রাইট কম্বিনেশন, সো রেকমেন্ডেড হইলেও এটা হবে না, বিকজ বোর্ড ওয়ান্টস টু এন্ড টিম আমি ম্যানেজমেন্ট তো ওয়ান্টস ভাই টু। এখনো আগের গল্পে এখনো বিশ্বাসী, যদিও শান্ত নিউজিল্যান্ডে ভালো করছে, আজকেও একটা ভালো স্টার্ট পে আউট হয়ে গেছে। আমি এখনো আমার আগের তত্ত্বে বিশ্বাসী যে মুমিনুল এবং মুশফিক যখন আছে, কেন আমি অন্য কাউকে নাম্বার 3 থেকে আসবে। মুমিনুল শুড বি অ্যাট নাম্বার 3, মুশফিক শুড বি অ্যাট নাম্বার 4, দ্যাটস ইট। আর শান্তকে আমি হচ্ছে যে 5 বা 6 খেলাবো, কারণ 5 বা 6 ইয়াসির অলরেডি আছে, সো ইয়াসির ওই জায়গাটা ভালো খেলতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ শুরুটা ভালো হয়েছে। এবার যদি শান্ত যদি ওই জায়গায় থাকে, শান্ত ইজ এ সলিড ব্যাটার, মেক নো মিস্টেক অ্যাবাউট দ্যাট। শান্ত ওই জায়গাটাতে খেলে ও আর একটু কনফিডেন্সও পাবে নিজের ব্যাটিং এর উপরে, আর একটু সময় পাবে। লিটন যেভাবে টেস্টে বুম করেছে, হ্যাঁ, লিটন কিন্তু টেস্টে ওই সময়টা পেয়ে 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 অপরচুনিটি পেয়ে টেস্টের এখন আস্তে আস্তে সে টেস্টের যে কনফিডেন্সটা সেটা আস্তে আস্তে সে অ্যাক্রস ফরম্যাটস নিয়ে যাওয়া শুরু করেছে। হ্যাঁ, তো কেন আমরা তাহলে শান্তকে এভাবে চিন্তা করতেছি না? কেন শান্তর উপরে এখনো নাম্বার 3 ট্যাগটা লাগায় তাকে একটা অনাকাঙ্ক্ষিত প্রেসারের মধ্যে ফেলে দিতেছি? ইজ নট পারফর্মিং দ্যাট ওয়েল ইয়েট। হ্যাঁ, মেবি করবে। আর জয় নাম্বার 3, এটা আমি তোমার সাথে একমত, কিন্তু ভাই আলহামদুলিল্লাহ ও যেভাবে পারফর্ম করতেছে, ওকে তো ভাই আমি এখন আর সরাইতে চাইবো না ইয়ে থেকে, ওপেনিং থেকে, কারণ ওপেনিং এ সেই সলিডিটিটা আর কেউ দিতে পারছে না। সাদমান আজকে কিন্তু শুরু করছিল, আই ওয়াজ ভেরি হোপফুল যে সাদমান সুযোগটা আজকে কাজে লাগায় ফেলবে। ওই যে পুল শটে 4 মারলো, কাকে জানি মারলো, উইলিয়ামস নাকি অলিভিয়ারকে ভুলে গেলাম, যেটাতে রানের খাতা খুললো সে। তারপরে যতক্ষণ সে ক্রিজে ছিল হি লুক প্রিটি সলিড। তারপরে কপাল খারাপ একটা লো হয়ে যাওয়া বল, কিন্তু এটা হবে ক্রিকেটে, এটা হবেই যে কপাল খারাপ হবে বা সেই হবে। শুধুমাত্র এই একটা ইনিংসের জন্য কপাল খারাপ বলে তার উপরে তো আসলে ইয়ে করে লাভ নাই। এখন যদি তামিম কাম ব্যাক করে সেকেন্ড টেস্টে, সে যদি সুস্থ হয়ে যায়, তাহলে তো অফকোর্স উই নো সাদমানস গনা বি ড্রপড। এখানে তো ইভেন লেফট রাইট বলে আমরা কম্বিনেশন, আমরা যে অনেক সময় বলি যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মিলাইতেই হবে, এই জন্য বাংলাদেশ উইয়ার্ড কিছু সিলেকশন করে। জয় তো পারফর্মও করছে, তো ওই উইয়ার্ড সিলেকশনও তো আমরা বলতে পারবো না এখানে, তাই না? তো আমার কাছে মনে হয় যে জয়কে আবারও ওই যে 3-তে এনে শান্তকে ওপেন না করায়, বরঞ্চ শান্তকে আরেকটু পরে নামানো উচিত, মেবি 5 অর 6। হ্যাঁ, মুমিনুল এবং মুশফিক ইয়েস, লিটন এই মুহূর্তে আমাদের বেস্ট ব্যাটার, কিন্তু মুশফিক হচ্ছে ব্যাটিং এর স্তম্ভ, স্পেশালি ইফ উই টক অ্যাবাউট টেস্ট ম্যাচ ক্রিকেট। সো আমাদের ব্যাটিং এর যে মূল স্তম্ভ, মূল যে পিলার,
he should be he should be at number 4. He should be batting at number 4. আর মুমিনুল নাম্বার 4 এ স্ট্রাগল করতেছে অনেকদিন ধরে। ও নাম্বার 3 তেই সেট ছিল। ইভেন ফার্স্ট বলেও যদি একটা ওপেনার পড়ে যায়, মুমিনুল নাম্বার 3 তে আসে। আমি জানি না, টু মি অ্যাট লিস্ট হি লুকস মোর কনফিডেন্ট when he plays at number 3. নাম্বার 4 এ অনেক ছটফট করে। হুম হুম স্পিকিং অফ মুশফিক, ফাজর রাবি মুশফিকের প্রবলেম কি হয়েছে? টেস্ট ওডিআই টি20 বাজেভাবে আউট হচ্ছে, ইজ ইট? আজকেরটা একটু ব্যাড লাগছিল, স্ট্রাঙ্গল ডাউন দ্য লেগ সাইড, এবং ও কিন্তু এমন না যে পোক করতে গেছে বা কিছু, খুব সিম্পল ওই বলটা আপনি ওইভাবেই খেলবেন, জাস্ট কপাল খারাপ বলটা গ্লাভসে টাচ করে গেছে। আর হ্যাঁ, একটু কম ফর্মে আছে বেশ কয়েকদিন ধরে। আমার কাছে মনে হয় যে মুশফিক একটু বেশি চিন্তা করতেছে এগুলো নিয়ে, অনেক I don't know সাজ্জাদ, I kind of disagree. আমি মুশফিককে কিছুদিন আগেও আফগানিস্তানের সাথে ও যে মানে সেকেন্ড ওডিআইতে যে ইনিংসটা খেললো, মাই গুডনেস, বেশি দিন আগে ছিল না সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক আছে, বাট আমি আসলে মানে তুমি তো যে অফ ফর্মের কথাটা ডিসএগ্রি করতেছো, সেটা আমি বুঝতে পারতেছি, বাট ওই ইনিংসটাও যদি সামনে তুমি দেখো যে ও কিন্তু ল্যাটার পার্ট অফ দ্য ইনিংসে গিয়ে ধরছে, ও কিন্তু শুরুতে সেই কি ছিল, হ্যাঁ, তারপরে ওই যে শুরুতে সেই কি ছিল, আই ডিসএগ্রি। আমার কাছে ওর ইনিংসটা আমি মানে আমি ওই ইনিংসটা বেশিক্ষণ ছিল না সেই কি, বেশিক্ষণ ছিল না। বেস্ট I've seen মুশফিক play in a long time, মানে and ওই ইনিংসটা দেখে I could tell, কারণ and I'll give you an example. মুশফিক ওই ইনিংসে ও কোনো এক্সট্রা সুইপ, রিভার্স এইসব বা স্কুপ এগুলি খেলার চিন্তাই করে না। হি ওয়াজ ড্রাইভিং সো বিউটিফুলি, কাট করতেছিল এত সুন্দরভাবে, মানে that's the sign that you know he's in the zone, and it was just his day. ও just এসে he was, you know, and for me it's like মুশফিক is just a good innings away. I don't feel যে ওর কোনো সমস্যা আছে। মানে ওইটাই সমস্যা বলতেছি না, তুমি যে কথাটা বললে ওইটার সাথে আমি এগ্রি 100% যে হি ইজ জাস্ট এ গুড ইনিংস অ্যাওয়ে, মেবি এটা জাস্ট এই সেকেন্ড ইনিংস অ্যাওয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, ফর ইনস্ট্যান্স আমি যদি কয়েকটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল সাকিব আল হাসান, আর একটা এক্সাম্পল মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের গেমের মধ্যে দেয়ার আর এরিয়াস যেটা দেখে খুব ভিজিবলি বোঝা যায় যে একটু বয়সের জন্য এইটা আগে যেটা করতে পারতো ওটা করতে পারে না। আমি মুশফিক বা তামিমের ব্যাটিং দেখে আই ডোন্ট ফিল দ্যাট yet আমি বলতেছি। সো দ্যাটস না ট্রু, বিশেষ করে মাহমুদুল্লাহর এক্সাম্পল যখন বললা তাহলে তো এগ্রি করতেই হবে, কারণ মাহমুদুল্লাহ বেশ সেই কি লাগে ও যখন এরকম অফ ফর্মে থাকে। হ্যাঁ, ওর ব্যালেন্স চলে যায়, ও জোরে খেলতে গিয়ে ওর ব্যালেন্স হারায় ফেলে, ওর হ্যান্ড আই কোঅর্ডিনেশন আগের থেকে খারাপ হয়েছে। সেম গোজ ফর সাকিব অ্যাজ ওয়েল। সাকিব প্লেড ওয়ান গুড ইনিংস when the bowling by South Africa was pretty ordinary and বলে সুইং বা কিছু ছিল না। হি অ্যাকচুয়ালি মানে সাকিব কিন্তু ইনিংসটা the old Sakib would get a century ওখানে, 80 বলে সেঞ্চুরি করতো, wouldn't get out. And Sakib's ইনিংসটা চান্সলেস ছিল না। He had like lots of edges that were going for runs, মানে lots of close shouts ওই ইনিংসটাতে, যেটা সাউথ আফ্রিকার সাথে খেলছেন the first ODI. So এখানে বলা যাইতেছে যে you know there are areas to their game. আমি যেরকম তামিমকে, the way তামিম batted in the third match, you know, it was amazing. Tamimer innings, you think about it, it was flawless almost, and you can tell he's at the peak of his powers still. সে যখন এইরকম খেলতে পারে, you know, when he can play Rabada fast bowling ke he made Rabada look so ordinary একটা ওভারে, you know, and Rabada is their best bowler. So ভাবে করে it's a message, sending a message. তামিম থাকলে এই টেস্ট ম্যাচেও কিন্তু you know it could have been a different scenario. মানে একবার সেট হয়ে, বিকজ তামিম at least সেঞ্চুরির একটা at least 90 করে আউট হতো না, সেঞ্চুরি করতো। I still think লিটনের একটা খুব ভালো চান্স আছে সেঞ্চুরি করার। আচ্ছা, আমরা র্যাপ আপ করে ফেলবো, বেশি আর কমেন্ট নাইও, বাকিও নাই অ্যাকচুয়ালি। ইফাজ যেরকম বলতেছে, মিরাজ জাস্ট নিডস টু ডেভেলপ হিজ ব্যাটিং স্কিলস, অলসো মিরাজ নিডস টু ডেভেলপ হিজ বোল। ভাই সবই ডেভেলপ করা লাগবে এক কথায়। ওয়াসিফ বলছে স্টোরি কি আর হবে না, লাইভ শেষে আগে বলতে ওইটাই এনজয় করতাম। হ্যাঁ, স্টোরি টাইম আবার এই যে একটু আগে সাজ্জাদ যেটা বললো যে হবে, সাজ্জাদ না আমরা ওই যে শানুরও তো জানি, সো আমরা আসলে
দেখি একটু গুছগাছ করার চিন্তা ভাবনা করতেছি, একটু সময় নিচ্ছি, কারণ যখন নামবো ইনশাল্লাহ আটঘাট বেঁধেই নামবো। আর এই ফাঁকে ফাঁকে সময় হইলে আমি হচ্ছে যে স্টোরিটা ভিডিও ফরম্যাটে আনার চেষ্টা করছি। আর জানি না লাইভ ফরম্যাটে আসলে লাইভ মানে ইউ গাইস টেল মি, যদি লাইভ ফরম্যাটে দেখি যে প্রচুর লোকজন লাইভে শোনার জন্য বসে থাকে, তাহলে এটা রিজিউম আমরা করতেও পারি, ওয়াই নট। পিপল যেটা চাবে সেটাই আমরা করব। বাট দ্যাট ডাজন্ট মিন যে ভিডিওটা হবে না, ভিডিওটা হবে, কারণ ওটা আরো বেশি ভিজিবলি ওটা গুড। আর সবচেয়ে বড় কথা, লাইভে করলে আপনারা দেখতেছেন, আপনারা আমাদের সাথে আড্ডা মারতেছেন, শেষ পর্যন্ত থাকতেছেন, কিন্তু ভিডিও করলে মোর অডিয়েন্সের কাছে পৌঁছানোর সম্ভাবনাটা বেশি থাকে। আর যে রিসার্চ আসলে করা লাগে এক একটা স্টোরি ডেভেলপ করার জন্য, তো ওইটা আসলে ওই যে একটা 3 ঘন্টা শো শেষে লাইভ বেশি মানুষের কাছে পৌঁছানোটা একটু টাফ হয়ে যায়। আমার কাছে মনে হয় যে ওইটা যদি আমরা আরেকটু এফোর্ট দিয়ে ভিডিওটা করে সবার সামনে আনতে পারি, এই যে রিসার্চটা করে ভিডিও গল্পগুলো নিয়ে আসি আমরা, তো সেটার মানে কষ্টটা ফ্রুটফুল হয় আর কি, মানে দ্যাটস হোয়াট উই ফিল। তবে হ্যাঁ, যদি ক্রাউড, অডিয়েন্স, স্পেকটেটার্স, লিসেনার্স তারা যদি চায় যে লাইভ ভার্সনটা কন্টিনিউ হোক, রিজিউম হোক, হোয়াই নট। হ্যাঁ, অ্যাবসলিউটলি। রিপন বলছে যে সাজ্জাদ ভাই, আইপিএল এ এবার রাজস্থান টিমটা অনেক ভালো হয়েছে অন্যবারের তুলনায়, কি মনে করেন? না, অনেক ভালো হয়েছে রাজস্থানের টিমটা। আই এম সো হ্যাপি উইথ দিস টিম। লাস্ট রাজস্থানের ম্যাচে আমি আর শানুর একসাথে কমেন্ট্রি করছিলাম, তো আমরা কিন্তু বলতেছিলাম এই কথাটা নিয়ে যে রাজস্থানের এই টিমটা আসলেই খুব ভালো হয়েছে। নট অনলি দ্য 11, বেঞ্চেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে। সো আই এম ভেরি হ্যাপি উইথ দিস টিম। অ্যাট লিস্ট প্লে অফে তো তাদের কোয়ালিফাই করা উচিত এবার। অ্যাবসলিউটলি। মুভিং অন, আপনার কি মনে হয় আগামী 3 থেকে 4 বছরের মধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজের লেভেলে নামবে এই সিনিয়র প্লেয়ার চলে গেলে? উফ ভাই, এখন বাংলাদেশ খুব শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজের লেভেলে মনে হয় উঠছে। আপনি কোন দুনিয়া আসছেন? শ্রীলঙ্কার আমি ওটা বলতেছিলাম যে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ লেভেলে আগে উঠুক। ভাই, অন্য টিমকে ছোট করার আগে, অন্য টিমকে বোকার মতন, অন্ধের মতন ট্রোল করার আগে আপনি আগে নিজের মানে ক্রিকেটের সেন্স, ক্রিকেটের ইতিহাস, ক্রিকেট নিয়ে জানেন, জেনে তারপরে কমেন্ট করেন। আর নাইলে ক্রিকেট খেলাটা দেখেন না, সময় নষ্ট করেন না। আপনার লাইফটা অনেক ভ্যালুয়েবল, লাইফের টাইমটা আপনি সুন্দরভাবে কাটান, ক্রিকেট টিকেট দেখা সময় নষ্ট করেন না। যে বাংলাদেশকে আপনি এখন শ্রীলঙ্কার, ওয়েস্ট ইন্ডিজের মানে আপনি নামায় দিতে চাচ্ছেন ওদের লেভেলে, ওরা কি জিনিস সেটা না মানে বুঝে ওদেরকে নামায় দিতে চাচ্ছেন। প্রবলেমটা দুই জায়গায়, এক হচ্ছে আপনি বাংলাদেশকে এই মুহূর্তে অনেক বেশি হাইলি রেট করতেছেন, সেটা বুঝতেছি না। আবার নাকি আপনি শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজকে অনেক বেশি নামায় ফেলতেছেন। না, উনি হ্যাঁ, উনি নামাই ফেলছে, কারণ যেভাবে করে তিনি লিখলো যে ওদের লেভেলে চলে যাবে। ভাই হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ যত স্ট্রাগলই করুক না কেন, ওয়েস্ট ইন্ডিজের কয়টা প্লেয়ার যা আইপিএল এ খেলতো ওইটাও একটু দেখেন। ওয়েস্ট সবচেয়ে বড় ইন্ডিজ কথা, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা এই এদের না নামের একটা ভার আছে, নামে ভার কি, দে ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ, দে ওটাই। ওয়ান এভরিথিং দ্যাট ইজ টু উইন ওয়ার্ল্ড ক্রিকেটে, কি জিতে নাই। সো হ্যাঁ, শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মতন এত সমৃদ্ধ না, সেটা মানলাম, বাট তারপরেও শ্রীলঙ্কা ইজ স্টিল আ টিম দ্যাট ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। সাঙ্গাকারা, জয়বর্ধনে, জয়সূর্যা, ভাস, মুরলীধরন, আরাবিন্দা ডিসিলভা, অর্জুনা রানাতুঙ্গা, মানে এই লেভেলে প্লেয়ার তৈরি করে গেছে। তামিম, সাকিব বা মাশরাফি, মুশফিক, রিয়াদ, সাকিবের একটু চান্স আছে টু বি অন দেয়ার লেভেল, বাট ট্রাস্ট মি ফর দেয়ার টাইম দে ওয়ার সামথিং এলস। মানে ওই সময়কে আপনার বিবেচনায় আনতে হবে। সাকিব ওই লেভেলে, হ্যাঁ বলো 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 বলো। ওইটাই যে সাকিবের নাম্বারস আর ভেরি গুড ইন দোজ কম্প্যারিজন, বাট ওয়ার্ল্ডের একদম মানে সেরা যদি ধরতে হয় না, সাকিব এখন কিন্তু মানে যেইভাবে করে ও টেস্ট অবহেলা বা টেস্টকে সে এড়ায় চলে গেছে, ওই জন্য সামটাইমস you can raise questions, but anyways, but হ্যাঁ, সাকিব ইজ আপ দেয়ার। সাকিব ছাড়া শ্রীলঙ্কার ওইরকম মানে সাকিব এন্ড জয়সূর্যাকে ইভেন তুলনা করা যায়। লুক এট দ্য নাম্বার অফ রানস জয়সূর্যা হ্যাজ, খুব আন্ডাররেটেড একটা অলরাউন্ডার। লুক এট দ্য নাম্বার অফ উইকেটস জয়সূর্যা হ্যাজ, খুবই আন্ডাররেটেড একটা অলরাউন্ডার। দ্য নাম্বার অফ গেমস জয়সূর্যা হ্যাজ প্লেড,
সাজ্জাদ তো হয়তো বা ঘাটায় দেখতেছো। না, আমি ঘাটায় ঘাটায় আরেকটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা হ্যাঁ ঐতিহ্যগতভাবে টেস্টে হয়তো ওয়েস্ট ইন্ডিজের লেভেলের না, কিন্তু আমি যদি সব মানে আমার তো জয়বর্ধনে আর সাঙ্গাকারার সেই 624 রানের পার্টনারশিপটার কথা মনে আছে, এবং শাহনুরের আরো বেশি মনে থাকার কথা, কারণ ওটা সাউথ আফ্রিকার সাথে হয়েছিল। আই স আই স পলক বোলিং অফ স্পিন ওই ম্যাচে। এক্স্যাক্টলি। সো মানে ওইটা ওইটা ঘাটাঘাটি করে দেখলাম যে টেস্ট ক্রিকেটে যে কোনো উইকেট জুটিতে হাইয়েস্ট পার্টনারশিপের যে তালিকা, তার টপ 10 এর মধ্যে 4টা হচ্ছে শ্রীলঙ্কা। হ্যাঁ, সো দিস ইজ শ্রীলঙ্কাস কন্ট্রিবিউশন ইন টেস্ট ক্রিকেট। 624 হাইয়েস্ট সাঙ্গাকারা এবং জয়বর্ধনা সাউথ আফ্রিকার সাথে, রোশন মাহানামা এবং জয়সুরিয়ার মধ্যে 576 সেকেন্ড হাইয়েস্ট, মানে টপ 2 তে শ্রীলঙ্কা, এগেইনস্ট হচ্ছে ইন্ডিয়া। এবং সেটা কোন টেস্ট সেটাও কিন্তু বুঝতে হবে, সেটা হচ্ছে সেই টেস্ট যেই টেস্টে শ্রীলঙ্কা স্কোর্ড 952 রানস, যেটা এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। দেন সাঙ্গাকারা এবং আতাপাত্তুর মধ্যে 438 রানের পার্টনারশিপ, এবং সামারাবিরা এবং জয়বর্ধনের মধ্যে 437 রানের পার্টনারশিপ। সো এই 4টা পার্টনারশিপ আছে, যেটা হচ্ছে যে টেস্টের অল টাইম বেস্ট পার্টনারশিপ গুলোর মধ্যে টপ 10 এর মধ্যে এই 4টা পার্টনারশিপ আছে। সো এটাই আর কি, আমাদের মনে হয় যে আসলে এটা একটু বোঝা উচিত যে আমরা আসলে কাদেরকে ছোট করতেছি। হ্যাঁ, না আমি আমি আসলে ঝিমায় যাইতেছিলাম সাজ্জাদ, আমারও টায়ার্ড লাগতেছে। পরে কমেন্টটা দেখে আমি লাইক যে, এন্ড এটা কিন্তু খুব কমন, মানে এটা উনি যে বলছে তা না, এটা একটা কমন একটা, আমি হ্যাঁ আমি মনে করি না যে শুধু আপনি বলছেন দেখে, আমি এটা ওভারঅল দেখছি যে বাংলাদেশি কিছু ফ্যানদের মধ্যে এই আইডিয়াটা একটা দুইটা ম্যাচ ভালো খেলে নিজেদেরকে খুব বড় টিম মনে করা, বা একটা দুইটা ম্যাচ জিতে এবং অন্য টিমকে ছোট করা, যেই জিনিসটার জন্য ভারতকে আমরা বলি যে ও ওরা তো অন্য টিমকে তাচ্ছিল্য করে, ওই একই জিনিসটা হিপোক্রিটের মতন করে যখন বাংলাদেশি ফ্যানরা করে, তখন আমার মানে বিরক্ত লাগে। এই এই হিপোক্রেসিটা আমার বিরক্ত লাগে, যে ভাই নিজে যেটা করবা সেটা নিয়ে অন্যরে তুমি বলতেই আইসো না, বইলই না, বিকজ মানে ইন্ডিয়া ইন্ডিয়া বলার একটা জায়গা আছে, একটা পেরিস্টালে গেছে, যত যাই মানে চোখ করুক না কেন লাস্ট ফিউ ইয়ার্স, কিছু না জিতলেও তারপরে ওরা একটা জায়গায় গেছে, যেটা মানে বাংলাদেশের ওই জায়গায় যাইতে আরো অনেক সময় লাগবে সত্যি করে বলতে। আচ্ছা, বেশি কমেন্ট নাই। তামিম ডিজার্ভস টু প্লে অল 3 ফরম্যাটস প্রবাবলি, বাট আমি তো সাকিবকেও দেখি হি ডিজার্ভস, কারণ সাকিব ইজ স্টিল বাংলাদেশের বেস্ট প্লেয়ার। নাইন ভাই, অস্ট্রেলিয়া বোর্ডের এবার কি হয়েছে, পাকের সিরিজের স্টার্ট হওয়ার পর একটা মস্কে বম ব্লাস্ট হয়েছে, ইমরান খানের চেয়ার নিয়ে ওদের দেশে খুবই বাজে অবস্থা, আমি তো মনে করছিলাম সিরিজ ক্যান্সেল হবে। বোথ আর নট কোরিলেটেড আই গেস। আমি এত পলিটিক্স বুঝি না, আমার কোনো আইডিয়া নেই আসলে এখানে কোথায় কি বম ব্লাস্ট হয়েছে, বাট হোয়াট এ ম্যাচ। কালকের ম্যাচটা যা ছিল রে ভাই, পিওর এন্টারটেইনমেন্ট, পিওর 100 ওভার্স এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, ট্রু। ইট রিমাইন্ডেড মি পাকিস্তানে এরকম ওডিআই হাই স্কোরিং ওডিআই সিরিজ ইন্ডিয়ার সাথে 2004 এ এরকম, হ্যাঁ 5 না 4, আচ্ছা না 4 from what I remember it was 2004, Sehwag was opening the batting for India, হ্যাঁ। সো এরকম যে 340 অড স্কোর হইতো এবং পাকিস্তান ওটা চেস করে ফেলছে ওইরকম পরিস্থিতিতে, হ্যাঁ ইনজামাম স্কোর, যদিও পাকিস্তান চেস করতে গিয়ে ওরা খুব মানে প্যারা খায়, মানে 300 প্লাস স্কোরটা হইলে ওরা 300 এর ব্যারিয়ারটা দেখে ওরা প্যারা খেয়ে যায়। কালকে পুরা জিতা ম্যাচ হঠাৎ করে দি স্টার্টেড টু লুজ উইকেটস, বাবর আজম সেঞ্চুরি। মজার জিনিসটা ছিল কি, বাবরের ইনিংসটা ইট ওয়াজ ভেরি ফান। সে 99-এ হি সেলিব্রেটেড লাইক ইটস 100, পরে দেখেছি ইজ অন 99, পরে আবার আরেকটা রান দিয়ে দেন হি সেলিব্রেটেড ওয়ান্স अगेन। and the Australian bowling attack is very poor, Sajjad. None of these bowlers are ever bowling in international World Cup matches ever। এর মধ্যে কি মানে জ্যাম্পা ছাড়া বাকি সবাই মোটামুটি ওদের সেকেন্ড টিয়ার টিম। সো বোলিংটাতে ওরা ইভেন ব্যাটিং এও বেঞ্চ স্ট্রেংথ টেস্ট করা হইতেছে অস্ট্রেলিয়ার, এটা দিয়ে অলমোস্ট বলা যেতে পারে। Taskin would have basically gone to Lucknow as their net bowler? Question mark. Rafi Hussain. মেবি আইপিএল আসলে এমন একটা জায়গা ভাই, ওখানে
কে চান্স পাবে কে চান্স পাবে না। আমরা তো ম্যাকগ্রাকেও দেখছি ওখানে বসে থাকতে, মুরলীধরনও ওখানে বসেছিল, তাই না? ম্যাকগ্রা হুম যখন বসেছিল তখন ডার্ক ন্যানেস খেলতো 11-এ। হুম yeah, সো ওগুলো আসলে বলে লাভ নেই কে নেট, হুম কারণ আইপিএল হচ্ছে মানে এমন একটা জায়গা যেখানে আসলে কোয়ালিটি কেমন সেটার চাইতে তার মধ্যে বৈচিত্র্য কি আছে, ইউনিকনেসটা কি আছে সেটা বেশি ম্যাটার করে। হুম আইপিএল এর আইপিএল এর কথাও যদি বলি সেই সাথে আমি ফরম্যাটের কথাও যদি বলি, টি-20 ফরম্যাটটাও এরকম কোয়ালিটির হুম চাইতে বৈচিত্র্যময় খেলোয়াড়রাই কিন্তু এখানে বেশি ম্যাটার করে। yeah. আচ্ছা প্রশ্ন এটা, ওমার বলছে যে was Khalid playing really good? হ্যাঁ, he was bowling very well, he was the pick of the bowlers of the three. uh, very good, 4 উইকেট এমনি এমনি পায় নাই সত্যি, and some of it was amazing fielding বাংলাদেশের in the ভাই show. জয়ের ক্যাচটা, ও মাই হ্যাঁ গুডনেস, গালিতে, দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ডেলিভারি, দ্যাট হুম ওয়াজ এ ফ্যান্টাস্টিক ডেলিভারি। নতুন ব্যাটার, আগের বলটাই একটা শার্প ইন সুইং এ এলবিডব্লিউ হইলো ভেরাইনা, তারপরে হচ্ছে যে ব্যাটারটা কি ছিল পরের ক্যাচ হচ্ছে ব্যাটার ছিল হচ্ছে ভেরেনার পরে মুল্ডার। মুল্ডার, মুল্ডার হ্যাঁ। হুম সো এরপরে হচ্ছে যে জাস্ট ফোর্থ স্টাম্প করিডোরে হালকা অ্যাওয়ে মুভমেন্ট, মুল্ডার জাস্ট একটু খোঁচা মারলো এন্ড গালিতে, ও মাই গুডনেস হোয়াট এ ক্যাচ দ্যাট ওয়াজ জয়ের কাছ থেকে। হুম গ্রেট ক্যাচ। বাংলাদেশের ফিল্ডিং বেশ ভালো ছিল, মিরাজের রান আউটটা। ইয়া রাফি হোসেন বাংলাদেশ তো সুপার লিগে নাম্বার 1, সেই হিসাবে 2 নম্বরে গেলেও কয়েকদিনের ভিতরে এনিওয়েজ গাইজ, আজকের মতো আমরা শো বেশি লম্বা করব। উই স্টার্টেড কোয়াইট লেট, উই বোথ ভেরি টায়ার্ড। কালকে আমাদের লম্বা স্টিন্ট অফ কমেন্ট্রি আছে, কমেন্ট্রি শেষ করে দেন উইল প্রবাবলি সিট ডাউন টুগেদার, চ্যানেল প্ল্যানিং এন্ড এভরিথিং। এই লং ডে টু গো। অ্যাডলফ কি হেলমাস, তার কমেন্ট পড়ো নাই কেন তুমি? ফার্স্ট ইনিংস ও কোয়েল আচ্ছা শেষ হবে, আচ্ছা, আপনি আপনি হ্যাঁ আপনি তার কমেন্টটা শোটা করছেন দেখে শুরুটা আমি দেখেন নাই মনে হয়। হ্যাঁ, আপনি শোয়ের শুরুটা দেখলে আপনি টের পেয়ে যাবেন। আর আমি ম্যাচের হাইলাইটসটা আবার দেখতেছি আর আমি মনে মনে চিন্তা করি টেম্বা বাবুমা কি জীবনে আর সেঞ্চুরি পাবে না ব্যাটা, মানে ভাই ওর ওর 90 কপালটা খারাপ, ওর কপালটা খারাপ, কোনো ক্র্যাক নাই, কোনো পাফ অফ ডাস্ট নাই, ওই জায়গা থেকে বলটা এরকম শার্প টার্ন 6 ডিগ্রি টার্ন করছে ওখানে, হ্যাঁ যেখানে ওই ওই সেম লাইনে প্রত্যেকটা বল 1 2 এরকম টার্ন করতেছিল, হ্যাঁ সেইটা ওই বলটা 6 ডিগ্রি টার্ন করছে। হুম আমি অ্যানালাইসিসটা দেখতেছিলাম, আজকে ফ্রাইডে ছিল, সো লাইভ ক্রিকেট দেখার অনেক সময় ছিল আজকে। I enjoy, but Shanur, I'm enjoying this match. What a test match! হ্যাঁ হ্যাঁ ইটস আ ফান টেস্ট ম্যাচ, মানে সেটা ঠিক। and I feel proud, বাংলাদেশ হেরে যাচ্ছে বা হয়তো বা বাংলাদেশে ভালো অবস্থানে নাই, বাট I feel so proud to see বাংলাদেশ play so well in South প্রপার Africa টেস্ট ম্যাচ in ক্রিকেট। a test match, একদম প্রপার টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতেছে, আমার খুব ভালো লাগতেছে দেখতে খেলাটা। Yeah, true. I just hope that the মানে এই টেস্ট ম্যাচের অর্গানাইজিং এ যারা আছে, they start the match a half an hour early tomorrow, because আজকে ম্যাচটা for no reason they didn't start the match early. Start it হ্যাঁ, early. আমি তো ওয়েট করতেছিলাম 1:30 থেকে যে খেলা শুরু হবে, কারণ এতগুলা ওভার কালকে লস হইছে, হুম মানে কি আর বলবো, মানে এই জন্যই বলি বুঝছো, তোমরা একটু বেশি হোম অ্যাডভান্টেজ নিয়ে নিতেছো। কালকে খেলা শুরু করছো আমাদেরই তো ইচ্ছা লাভ করে হইতো। দেরি করে, তোমরা ইচ্ছা করে খেলা শুরু করছো We have না, to লাভ win the game. লাভ কিছু না। মেইন কথা হইতেছে যে সকালবেলা একটু রোদ উঠায় উইকেটটা আর একটু শুকাই নিছিলা কালকে ব্যাটিং শুরুর আগে, আজকেও সেম কাহিনী করছো। আজকে এখন তো আর কোনো এক্সকিউজ তো নাই যে খেলা দেরি করে শুরু করবা, সো ওই এক্সকিউজ যেহেতু নাই, তোমরা খেলা মানে এটা নর্মাল ব্যাপার ভাই, কালকে এতগুলো 24-25 ওভারের মতো খেলা বাকি রয়ে গেছে, ওই সময় খেলা শেষ হইছে, তো অবভিয়াসলি আজকে তো খেলা আধা ঘন্টা আগে শুরু হবে, কিন্তু সেই চান্সটাও তোমরা নাও নাই, ঠিক আছে? বুঝি এগুলা, আর আম্পায়ার গুলারে তো লাগাইছো এমন, মানে এগুলা যা করতেছে খারাপ, খালি কোনো মতে ড্র হোক, 30 মিনিট ধরে হাসমু, এরপরে সেকেন্ডে আর পোষাবো না। আমি অবশ্য হার্মারের বোলিংটা আজকে আবার দেখবো, বাট হার্মারের বোলিং এর কথাও বললে কম হয়, ওর ব্যাটিংও কিন্তু ফ্যান্টাস্টিক হইছে ও আজকে। ব্যাটিংও খুব ভালো করছে, হ্যাঁ হ্যাঁ এবারটা খুব জ্বালাইছে আজকে, বুঝছি এটা মানে অনেকদিন পরে আসছে তো, 5-6 বছর পরে খেলতে আসছে তো। হ্যাঁ সে এন্ড ভাল লাগছে যেটা যে সাউথ আফ্রিকা দে হ্যাভ টু স্পিনার্স,
আমি কোনোদিন দেখি না টেস্ট। এন্ড আমাদের আরেকটা থার্ড স্পিনার আছে জর্জ লিন্ডা, ও স্কোয়াডে চান্স পায় না, পাকিস্তানে যে হি হ্যাজ আ 5 উইকেট হল, 5 উইকেট বিগ হিটিং করে। সো মানে আই এম ভেরি সারপ্রাইজ যে সাউথ আফ্রিকা হ্যাভ আ স্পিন অ্যাটাক নাও অ্যাজ ওয়েল। মানে পেস তো মোটামুটি ভালোই আছে, বাট পেসার গুলি অ্যাকচুয়ালি এইগুলি ভালো না, এই পেসার গুলি লিজার্ড উইলিয়ামস আর অলিভিয়ার ইজ এ গুড বোলার। বাট অলিভিয়ারের পেস দেখছো, হি বোলস এট 130 125 130, এই পেসে কিচ্ছু করতে পারবে না। জয় আর লিটন ঘুমায় ঘুমায় ড্রাইভ করে রান নিবে, মিরাজও মারবে। মিরাজে ইউ হ্যাভ টু বাউন্স হিম আউট, মিরাজ ইয়াসির এদেরকে ইউ হ্যাভ টু বাউন্স হিম আউট। লিজার্ড একমাত্র 140 টাচ করে বোলিং এ, হি ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান ট্রাই এন্ড ডু সামথিং। এনিওয়েজ গাইস, সাজ্জাদ থ্যাংক ইউ সো মাচ, আজকে এত প্যারার মধ্যেও আসছো। গাইস সাজ্জাদের জন্য give this video a like, ঠিক আছে, share this video, I know you guys are watching on YouTube and also on Facebook, so do like the video, raise the likes up. আমি আজকে আসলে শো বেশি লম্বা করব না দেখে এইগুলি নিয়ে বেশি সময় নষ্টও করি নাই, but like the video so that our video reaches more people and our show grows, and so that আমরা আরো better quality content দিতে পারি সবাইকে, to give you your favorite cricket show the way you like it on Friday night silly point. আমাদের লাস্ট দুটো সিলি পয়েন্ট আমি দেখলাম যে লাস্ট দুটো সিলি পয়েন্ট বোথ ক্রসড 1000 ভিউজ। সো আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা শো, সেগুলো যখন 1000 ভিউজ পার হয়ে যায়, সো ফার্স্ট অফ কোর্স উই ফিল ভেরি গুড অ্যাবাউট ইট, সেকেন্ড উই ফিল ভেরি থ্যাঙ্কফুল অ্যাবাউট ইট টু ইউ গাইস, এন্ড থার্ড উই ফিল ভেরি রেসপন্সিবল অ্যাবাউট ইট, যে এটা আসলে কন্টিনিউ করতে হবে। সো আপনারাও আমাদেরকে কন্টিনিউ সাপোর্ট করে যান, ইনশাআল্লাহ আমরাও এটা কন্টিনিউ করব। absolutely you know, we'll have something special for you guys সামনে। আমরা আমি আজকে সাজ্জাদকে বলতেছিলাম যে let's bring some guests over as well সামনে, so we'll do that as well সামনে for you guys, have some guests, talk more about cricket the way you guys want to hear it. Till then, this is goodbye, good night from us. See you again very very soon. কালকে খুব সম্ভবত you'll hear us on talk about footballs, silly point তো হবে না কালকে, হয়তো বা হট্টগোল হবে, but till then take care guys, good night.